সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইন্টারভিউ উইথ শিমুল সালাউদ্দিনে। আজ আমাদের অতিথি এমন একজন মানুষ, শিল্পী, নির্মাতা, যাকে আপনারা আমার পাশে এরই মধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পিপলু আর খান। পিপলু ভাই, আপনাকে স্বাগত। কেমন আছেন? আপনাকে অনেক ধন্যবাদ আমাকে কানেক্ট করার জন্য। আমি ভালো। শিমুল সালাউদ্দিন, আপনার কি অবস্থা? পিপলু ভাই, ভালো আছি। আমাদের এই আয়োজনটার উদ্দেশ্যের জায়গা হলো একজন শিল্পী, একজন নির্মাতা, একজন খুবই ডাউন টু আর্থ মানুষকে আসলে জেনে নেয়া এবং আপনার কাজ নিয়ে আমাদের যেই গণমাধ্যমের জগৎ, আমাদের যেই বিদ্যুৎ জনেরা, তারা নানাভাবে জানেন। মানে হাসিনা ডটার স্টেল দিয়ে জানেন, আপনার বিজ্ঞাপন দিয়ে কম জানেন অবশ্য, কারণ বিজ্ঞাপনে সরাসরি নির্মাতার নাম সেই অর্থে শ্রোতারা বা দর্শকরা জানেন না। যারা আমি কিন্তু প্রাইমারিলি বিজ্ঞাপনের লোক, এটা আমি বলতেও ভালোবাসি এবং এটা বলি। অন্য যাই কিছু করি না কেন, বিজ্ঞাপন কিন্তু আমার ভালো লাগে। বিজ্ঞাপন যেটা হয় আমাদের বিজ্ঞাপনে অনেক আমরা যারা থাকি, আচ্ছা বিজ্ঞাপনটা মানে আমরা একটু পাশাপাশি করি। আমার তো উল্টা, আমি বিজ্ঞাপনের পাশাপাশি অন্য জিনিস করি। বিজ্ঞাপনটা আমার ভালো লাগে। মানে এবং আপনার একটা বিজ্ঞাপনী সংস্থা দিয়ে যাত্রা শুরু। আমরা যখন আপনার বায়ো নিয়ে কাজ করছিলাম, তখন মানে এইরকম নানা রকম তথ্যগুলো আপনার প্রতি আমার বিশেষ করে আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে। ফলে ওইসব আগ্রহের জায়গা থেকে আমরা আপনাকে নিয়ে আপনার নিজের জবানিতে আপনাকে আসলে এক্সপ্লোর করার চেষ্টাটা আমরা করব আজকের এই আয়োজনে। তার আগে আমি আমাদের প্রিয় দর্শকদেরকে আপনার নির্মিত একটা কাজের কথা একটু মনে করিয়ে দিতে চাই, কিছু অংশ দেখিয়ে। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া বেঙ্গল ক্লাসিক্যাল মিউজিক ফেস্ট নিয়ে পিপলু আর খান একটা অসামান্য বিজ্ঞাপন বানিয়েছিলেন, মানে প্রচারণামূলক বিজ্ঞাপন বানিয়েছিলেন। সেই আমি বলবো এটাকে মানে ইটস এ কাইন্ড অফ ফিল্ম না, এটা একটা ফিল্ম। সেটি যদি আমরা একটু দেখে আসি, প্রিয় দর্শক, আমরা একটু দেখে আসি কাজটা আপনার। জি 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 প্লিজ, থ্যাংক ইউ। ছোটবেলায় আমাদের পাশের বাড়িতে একটা শিউলি ফুলের গাছ ছিল, যার একটা ডাল আমাদের বারান্দায় এসে পড়তো। ফুলের সাথে সাথে পাশের বাড়ি থেকে সকাল সন্ধ্যা হারানো দিনের গানও ভেসে আসতো। যখন আমাদের মেয়ে হলো, নাম রেখে দিলাম শিউলি। শুনে শুনে সন্ধ্যা মুখার্জির সব গান আমার মুখস্থ হয়ে গিয়েছিল। তখনও জানতাম না, এখনো জানি না এগুলোকে কেন হারানো দিনের গান বলা হয়। শুনে শুনেই অজান্তেই একটু একটু গান বাজনা আমার মধ্যেও এসে পড়েছিল। কবি শামসুর রহমানের বাড়ি যে পাড়ায় ছিল, তার কাছেই আমাদের বাড়ি ছিল। রাতের বেলা ঘুমানোর সময় আমার বোনেরা প্রায় বলতো, এই একটা হারানো দিনে গান ধর না। একদিন ঘুম ভেঙে দেখি শিউলি গাছের ডালটা আর নেই। তার উপরে ওই বাসাটাও ছেড়ে দিলাম আমরা। বাকি গল্পটা আমাদের মেয়ে শিউলিকে নিয়ে। ও 3 বছর ধরে সরোদ শিখছে। তার আগে ক্লাসিক্যাল মিউজিক নিয়ে আমার কোনো ধারণাই ছিল না। এক শীতের রাতে বুঝে না বুঝে হাজির হয়ে গিয়েছিলাম আর্মি স্টেডিয়ামে। ওস্তাদ আমজাদ আলী খানের নাম আমি জানি, কিন্তু কখনো দেখিনি। কিন্তু সেদিন নিজের কানে শুনলাম আর দূর থেকে দেখলাম। বাড়ি ফেরার সময় একটু শীত টের পাইনি। 3 বছর আগের সেই রাতে আমি খুঁজে পেয়েছিলাম আমার সঙ্গীত অনুরাগী মনকে, যা অনেককাল আগে হারিয়ে গিয়েছিল হারানো দিনের গানের মতো। আমরা সবাই হয়তো তাই কোনো ক্ষণ বা উপলক্ষে তা প্রকাশিত হয়।
পিপলু ভাই, আমরা সবাই হয়তো তাই কোন ক্ষণ বা উপলক্ষে যা প্রকাশিত হয়। আপনি সঙ্গীত নিয়ে, মিউজিক ফেস্ট নিয়ে এই জিনিসটা বানিয়েছেন, কিন্তু আমার মনে হয় একজন নির্মাতা যখন কোনো কিছু বানায় তার মধ্যে তার জীবনের নানা অনুষঙ্গ আসলে জড়িয়ে থাকে। আপনি সিনেমার জন্য বা আপনি মানে ভিজুয়ালি একটা গল্প বলবেন, এই ব্যাপারটা আপনার শৈশবের কোন জিনিসগুলোর ভেতর দিয়ে আসলে আপনার ভেতর ঢুকেছে, যদি সেটা শুরু করি, আমরা জানতে চাই। যদি হ্যাঁ, আমার মনে হয় এটা খুব ইন্টারেস্টিং। আমি বিজ্ঞাপনটা অনেকদিন পর দেখছিলাম আপনাদের সঙ্গে। এই বিজ্ঞাপনটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আপনার অ্যান্সারটা এই বিজ্ঞাপনটা দিয়ে দেওয়া যায়, যেটা আসলে আমি হয়তো খুবই ক্লোজ, আমার ফ্যামিলি মেম্বাররা জানে। এইটা আসলে কিন্তু টু সাম এক্সটেন্ট ইন্সপায়ার্ড বাই, আমি কিন্তু আমার 4টা বোনের সঙ্গে বড় হয়েছি। লাইক 3 বোন আমার বড়, 1 বোন ছোট। সো আমরা যেখানে থাকতাম চিটং এ আজকা দিঘির পাড়ে, যেটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের আরেকটু পিছনে একটা শতদল ক্লাব বলে একটা বিখ্যাত ক্লাব আছে। মানে এটা একটা খুবই, কি বলবো, লাইক ভেরি হেভিলি ডেন্সড একটা পাড়া, এবং এটা কিন্তু খুবই হিন্দু অধ্যুষিত এলাকা। আমরা যে বাড়িটাতে থাকতাম আসলে এখানে একটা মানে আমাদের বাড়ি যেখানে সীমানা শেষ দোতলার, ধরেন আপনার দোতলা বারান্দা, তার উপর 3 ফিট পর একটা দেওয়াল, সেই দেওয়ালটা কিন্তু একতলার সঙ্গে। তো এরপরে যে এরিয়াটা শুরু, এটা একটা ছোট হিন্দু পাড়া। তো আমাদের বাড়ির থেকে যে বাড়িটা দেখা যেত ডানে কোনায়, ওখান থেকে এক্স্যাক্টলি কর্নারে দাঁড়ালে ওখান থেকে একটা শিউলি কিন্তু একটা বড় শিউলি ফুলের মানে কি বলবো শাখা আমার বাড়িতে, হ্যাঁ মানে ফুলটা কিন্তু আমাদের বারান্দাতেই পড়তো। এবং আমরা যেটা প্রায় সময় করতাম, এটা ফুলটা পাওয়ার জন্য একটু বেশি টেনে রাখতাম ওইটা, সকালবেলা যেন ঝাঁকি দিলে আমার এদিকে ফুলটা পড়ে। তো আমি জাস্ট বলছি লাইক আমাদের আসলে লাইক যে কোনো একটা আর্টিস্টের ফরমেশন, এটা যে কখন কিভাবে হয় আমি জানি না। এই ছবিটা বানানোর সময় আমি রিয়েলাইজ করছি যে আমার বন্ধুদের সঙ্গে আমার সম্পর্ক, আমার যে বেড়ে ওঠা, এইটা এই 1.5 মিনিটের মধ্যেই কিন্তু মোর পোয়েটিক্যালি আমি বলতে পারি। আমাকে যখন লোকজন জিজ্ঞেস করে আপনি কোন কলেজ স্কুল কলেজে পড়েছেন, আপনি কত ভালো স্টুডেন্ট ছিলেন, আমার আসলে খুব ভালো উত্তর নাই, তার চেয়ে দিতে পারি। তো আসলে আমার বন্ধুদের সঙ্গে আমার এরকম সম্পর্ক ছিল, যদি আমি আমার বড় বোনকে অনেক ভয় পেতাম, আমার বড় বোন দেখে আমার মায়ের বয়সী অলমোস্ট, আমার মা বাবাকে কিন্তু আমি ভয় পেতাম না, আমি আমার বড় বোনকে অনেক ভয় পেতাম। তো আমরা একটা বড় লাগোয়া একটা বড় ঘরে শুতাম, একটা সাইডে আমার বোনরা, একটা সাইডে আমরা। তো আমরা প্রায় সময় কিন্তু রাত্রেবেলা আই হ্যাড দিস হ্যাবিট অফ সিঙ্গিং বেসিক্যালি। আমি যেটা শুনতাম, কারণ কি আমার আশেপাশে সবাই গান শিখে। আমি কিন্তু খুবই কনজারভেটিভ একটা ফ্যামিলিতে বড় হয়েছি, লাইক আমার বাবা কিন্তু প্র্যাকটিসিং মুসলিম, লাইক অনেক বেশি লিবারেল ছিলেন না, মানে খুব ভালো মানুষ ছিলেন, পড়াশোনায় উৎসাহ দিতেন, কিন্তু গান বাজনার ব্যাপারটা আমার বাসায় কিন্তু ডিরেক্টলি এরকম না। বেসিক্যালি আমরা একটু ইনডাইরেক্টলি এক্সপোজ হয়েছি বা নানার দিক থেকে এক্সপোজ হয়েছি। সো এই সময় কিন্তু এই যে এই সম্পর্কগুলো, যে আমরা এখানে একটা দৃশ্য দেখলাম যে 4 বোন ভাই মিলে, মানে হয়তো অত আদর করে গানটা হচ্ছে না, এটা একটু সিনেমাটিক, বাট স্টিল আমরা কিন্তু এটাই করতাম। মানে আমার বোন আসলে আমাকে বলতো আরেকটা গাতো, বাট আই ওয়াজ নট ইনটু সিঙ্গিং এন্ড এভরিথিং। বাট আমার কাছে মনে হয় লাইক আমাদের বেড়ে ওঠার অনুষঙ্গ যে কোনো মানুষের ক্ষেত্রে তার পার্সোনালিটিটা রিফ্লেকশন খুব ইম্পর্টেন্ট যে কোনো একটা কাজ তৈরি করার ক্ষেত্রে। সো বেঙ্গলের এই কাজটার সময় আমার জাস্ট মনে হচ্ছিল, বিকজ আমি তো চিটাগনিয়ান, আমি 21 বছর ধরে ঢাকায়, কিন্তু আমি যে ঢাকার যে মূল ঢাকাটাতে থাকি, ধরেন আমি বনানীতে থাকি বা এদিকে থাকি, কিন্তু আমার কাছে অলওয়েজ পুরান ঢাকাটাকে আই ক্যান কানেক্ট। মানে আমার কিন্তু এটা একটা বড় সমস্যা, আমি কোথাকার, মানে এটা আমার জন্য খুব ডিফিকাল্ট। আমি যখন চিটং থেকে আসলাম, আর্লিয়ার ডেজ আমার এরকম ছিল যে আমি কত দ্রুত চিটং এ যেতে পারবো, মাঝে মাঝে 1 সপ্তাহের জন্য 2 সপ্তাহের জন্য, বাট আস্তে আস্তে ওটাও কিন্তু কেটে গেছে, এখন ওই সুরটা কেটে গেছে, মানে এটা কিন্তু স্মৃতিতে। ইভেন ঢাকা তো আমি কিন্তু খুব বেশি ঢাকাকে নিজে করে নিতে পারিনি। সো আমার কিন্তু এক ধরনের আইডেন্টিটি বা রুটের ক্রাইসিস অলওয়েজ আমাকে তাড়া করে বেড়ায়, এই জন্য আমি একটু ঘুরে ঘুরে বেড়াই বেসিক্যালি। সো আমি থাকি পুরানিতে, তো পুরান ঢাকায় কাজটা হওয়ার সময় ব্যাপারটা মজা কেমন, আপনি থাকেন বনানীতে, আপনি নারী ফেলে এসেছেন চট্টগ্রামের আজকার দিঘির পারে, আপনি কাজ করছেন হয়তো মুম্বাইতে, আপনি মানে মানে পিপলু ভাই পুরান ঢাকাটা এই জন্য ইম্পর্টেন্ট, এই কারণে ইম্পর্টেন্ট। পুরান ঢাকা কিন্তু আমি পুরান ঢাকার লোক না, কিন্তু আপনি দেখবেন প্রচন্ড ইনফ্লুয়েন্স আমার বিজ্ঞাপনে পুরান ঢাকা। মানে আমার মনে হয় আমি অল্টারনেটিভ অকেশনে যে কোনো সময়ে পুরান ঢাকা যদি আমি বুঝতে পারি যে এখানে অপরচুনিটি আছে, অনেক ট্রাভেল করে হলে আমি শুট করি, বিকজ অফ আমার যে ওই ব্যাপারটা, আমি যে আমার ছোটবেলার যে ধরনের পাড়া, সেই ফিলটা আমি আসলে পুরান ঢাকায় গেলে এখনো পাই, বা এখনো হয়তো খানিকটা নষ্ট হয়ে গেছে, বাট ই স্টিল ক্যান কানেক্ট। যে দারুণ ভাই, আপনি গানের কথা বলতেছিলেন এবং এইটাতে মানে ইন্টারেস্টিংলি এই বিজ্ঞাপনে
ওই হারানো দিনের গানের ব্যাপারটা আছে। এবং আরো ইন্টারেস্টিংলি ঠিক এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান যারা দেখছেন তাদের মধ্যে আছেন আমার নিজের খুবই প্রিয় অভিনেত্রী মহসিনা আক্তার। মহসিনা লিখছে যে পিপলু ভাইয়ের গান শুনতে চাই। আপনি আপনি আমাদের জন্য কি 2 লাইন সেই বোনদেরকে যেই গান আপনি শোনাইতেন সেটা গাইতে পারেন কিনা? না আমি যেটা গেতাম সেটাই এখানে ইউজ হয়েছে। মানে সন্ধ্যা মুখার্জি এই গানটা আমার এত প্রিয়, মানে আমার মনে হয় সন্ধ্যা মুখার্জি যে কোনো কিছু আমার প্রিয়। মানে সন্ধ্যা মুখার্জি বলেন, হৈমন্তী শুক্লা বলেন, ওই সময় যে কোনো কিছু, ওই সময় থাকতো না যে পাড়ার মোড়ে ক্যাসেট প্লেয়ার একটার পর একটা বাজছে। সো ওই ফিল আই এম শিওর আপনার আমার সবার একই, সবার প্লে লিস্ট। মানে এখন হয়তো আমরা অনেক ডিফারেন্ট টাইপের গান শুনছি, ইংরেজি, বাংলা, হিন্দি, বাট আমার মনে হয় ডিপ ডাউন আমাদের যে লাইক ভেরি মেলোডিয়াস হারানোর দিনের গান যেটাকে আমরা বলছি, মানে আমি এই জন্য বলি এটা কেন হারানোর দিনের গান, এটা তো আমি এখনো সন্ধ্যা মুখার্জি শুনি। আমার মনে হয় আমি সকালবেলা তুমি মঙ্গল করো নির্মল করো, যে ডিএল রায়ের গানটা যে সন্ধ্যা মুখার্জি কণ্ঠে, অসাধারণ। আমি লাইক আমার ধারণা ইভেন আমাদের এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে ওই সময়ের, ইভেন যদি আপনি সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, আমার আগের টেক্সচারটা খুব ভালো লাগে। মানে আমার যে খুব ফাইন টেক্সচার কোনো জিনিস ভালো লাগে না, ওই জিনিসটার কারণেই মনে হয় পুরানো দিনের মানে দারুন দারুন। পিপলু ভাই এই ঘুম ঘুম ধরেন না একটু 2 লাইন? না আমার মনে হয় গান গাওয়াটা এরকম একটা পাবলিক ফোরামে টু মাচ হয়ে যাবে। ওকে ওকে পিপলু ভাই, আপনি আপনার স্কুল কলেজ তো চট্টগ্রামে। জি জি। আপনার জীবনে দেখা প্রথম সিনেমা কোনটা? আপনি সিনেমার প্রেমে কিভাবে পড়লেন আসলে? আমার মনে হয় আমার জীবনে দেখা প্রথম সিনেমা যেটা সিনেমা হলে গিয়ে, সেটা খুবই মানে মেইন স্ট্রিম বাংলা সিনেমা যেটা, সেটা দিনক্ষণের হিসেবে আমার ধারণা আই ওয়াজ এক্সপোজ টু আর্লি, বিকজ অফ আমার যেটা ছিল যে আমার যে কাজিনরা ছিল একটু আমার থেকে বড়, ধরেন আমি 3-4 পড়ি, ওরা হয়তো 8-9 পড়ে বা আরেকটু পড়ে, বাট আমার একটা অলওয়েজ ইনক্লাইনেশনটা ছিল যে বড়দের সঙ্গে থাকার। সো আমার কাজিনরা নিয়ে যেত, আমার বাবার দিকের স্পেশালি আমার কিছু কাজিন ছিল, ইভেন আমার বাবার দিকের আমার ধরেন চাচাতো বোনরা আমার বাবার থেকে বড়, ধরেন এই অলমোস্ট বাবার কাছাকাছি বয়স, তাদের ছেলেমেয়েরা কিন্তু আমার থেকে অনেক বড়। এরাই কিন্তু আমাকে লাইক আমার কাছে সিনেমা ইন্টারেস্টিং লাগতো, আমার কাছে ইন্টারেস্টিং লাগতো সিনেমা হল। আচ্ছা, অ্যাজ ইন লাইক সিনেমা হলে যাব, হ্যাঁ প্রজেক্টেড হবে, এই ব্যাপারটা আমার কাছে আমার কাছে যে কোনো সিনেমা খুব ভালো লাগে বিকজ অফ দ্যাট ইটস গিভস ইউ অ্যান এনভায়রনমেন্ট, যে থাকে না একটা প্রজেকশন থেকে আসবে, আমরা সবাই নিয়ে গেলে বসবো, একটা ইমেজ এসে আপনাকে ক্যাপচার করে ফেলবে, ওইটা একটা মজা। বাট তারও পরে কিন্তু আমি জাস্ট ইভেন লাইক প্রাইমারি স্কুল বা ক্লাস 5-6 থাকতে কিন্তু আমাদের চিটাগাং কিন্তু কালচারালি ওই সময় কিন্তু কম্পারিজনলি, আমি অন্য কম্পারিজন বলতে পারবো না, হয়তো 70-এর দশকের লোকরা বলবে তাদেরটা সবসময় ভালো ছিল, বাট আমি আপনাকে বলছি ধরেন আমার স্মৃতিতে যদি থাকে 85-86-87, মানে 85 সাল 86 অনওয়ার্ডস, মানে আমি যদি আমার স্মৃতিগুলোকে মানে মনে রাখতে পারি, ওই সময়ও চিটাগাং কিন্তু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের একটা ব্যাপার, প্রদর্শনের ব্যাপার কিন্তু থাকতো। আর আমি এমন একটা পাড়ায় বড় হয়েছি যে পাড়াতে কিন্তু বার্ষিক নাটক, এইটা সেইটা, ক্রিকেট, এই ব্যাপারগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন শতদল ক্লাব বলে একটা ক্লাব এখনো আছে, আমি শিওর, এটা হচ্ছে চিটাগাং আউটার স্টেডিয়ামের পিছনে। এই ক্লাবটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, মানে এই ক্লাবের আশেপাশে ধরেন আপনি কবিও পাবেন, মাস্তানও পাবেন, এবং মজার ব্যাপার হচ্ছে ধরেন আমার পাড়ার যে সবচেয়ে বোনাফাইড মাস্তান, সে কিন্তু প্লেতে অ্যানুয়াল স্টেজে ও যে নাটকটা করছে, ইজ অ্যামেজিং অ্যাক্ট। ফর এক্সাম্পল অন দ্য আদার হ্যান্ড, ধরেন আমার বাবা ঘুমায় আছে, আমাকে কিন্তু রাত 12টা বাজে বাসা বাড়ি যেতে হচ্ছে না পাড়ার নাটক দেখার জন্য, তখন ওই নাটক কিন্তু উইংস চেঞ্জ হয়ে যাচ্ছে, 4-5টা ব্যাকড্রপ, এগুলো আবার ধরেন প্রফেশনাল লোকজনদেরকে নিয়ে আসা হয়তো, প্রম্পট করা হয়তো। এই জিনিসগুলো কিন্তু আমি ওই যে রাতের বেলা স্যান্ডেলটা একটু বাইরে রেখে খালি পায়ে হাফ প্যান্ট ধুপ করে পার হয়ে দেখে আবার চলে আসতেছি, মানে বাসায় কেউ না কেউ ধরেন একটু ধরতেছে আবার ছেড়ে দিচ্ছে, তো আমি ফাঁকে ফাঁকে কিন্তু এই জিনিসগুলো করে বেড়াচ্ছি, একটা প্যারালাল ওয়ার্ল্ড। দারুণ 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 দারুণ। পিপলু ভাই, আপনি এই যে প্যারালাল ওয়ার্ল্ডের মধ্যে, মানে আপনি ধরেন আপনি আজকে যা, বা ধরেন আপনি সিনেমা নিয়ে কাজ করবেন, মানে আপনাদের যেই মানে চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য খুবই দুর্দান্ত, সেটা ধরেন আমার অভিজ্ঞতার মধ্য দিয়েও আছে, কিন্তু আপনার বেড়ে ওঠায় কোন মানুষগুলো চট্টগ্রামের আপনার শৈশব, কৈশোর এবং প্রথম যৌবনে আপনার বেড়ে ওঠার মধ্যে আসলে কোন মানুষগুলোর অবদান ছিল, সেটা যদি একটু আমাদেরকে বলেন। আমার মনে হয় অনেকগুলো মানুষের কথা বলতে হয়, বাট আমাদের চট্টগ্রামে যেটা ছিল, প্রথমত আমি খুব আর্লি এইজে কিন্তু কালচারাল অ্যাক্টিভিটিস এক্সপোজড, মানে এমন না যে আমি গান গেতাম, আমি কিন্তু খুবই লাইক কাইন্ড অফ বাচ্চাকালেও একটু শাই ছিলাম যে অনেক, বাট
আমি কিন্তু সবকিছুর সঙ্গে ছিলাম। ধরেন একটা মিছিল হচ্ছে, আমি কিন্তু পিছনে পিছনে যেতাম, লাইক আমি কিন্তু অনেক ছোট, আমার কিন্তু এখানে যাওয়ার কথা না, সেই মিছিল যে কোনো কিছু না মিছিল হতে পারে, আমি যে মিছিলটা ফলো করতে করতে অনেক যাচ্ছি আবার আসছি। বাট আর আমাদের পাড়াতে ওইটা এমন একটা টাইম, 80s খেয়াল করে দেখেন, 88, 86, ধরেন 86 আমার কিন্তু মনে আছে যেদিন 24শে জানুয়ারি লালদিঘির পাড়ে যে হোল কিলিংটা হচ্ছে ইয়াতে, আমি কিন্তু দুপুরের বাইরে না বলে বাসার থেকে কিন্তু আমি কিন্তু ওই রাস্তার কাছাকাছি, এবং আমি দেখতে পাচ্ছি যে কারফিউর ইন্টেন্সিটিটা। আমি কিন্তু বাসায় এসে বলি না যে আমি ওখানে, মানে আমার বাড়ির থেকে 2-3টা গলি একটু শর্টকাট করলে আমি কিন্তু লালদিঘি পার, এবং ওইটা আমি কিউরিয়াসিটির জন্য যেতাম মাঝে মাঝে, যে আমি একটু ঘুরে ঘুরে আসি, আমি আসতে পারি কিনা, ফর এক্সাম্পল। তো ধরেন ওই সময় কিন্তু আমাদের যে জলসা সিনেমা হল ছিল, ওখানে নিচে একটা 2টা বই ছিল খুব ভালো। 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট ছিল, আমি বুঝতে হবে আপনাকে। আমাদের সময় কিন্তু আমরা 3টা বই, সব কথাকলি, নিউজ ফ্রন্ট। নিউজ ফ্রন্ট হচ্ছে এটা খুব সম্ভবত এটা দ্য আর্ট প্রেসের শফি সাহেবের একটা ব্যাপার আছে, মানে আমরা আমরা ওই সময়টাতে দেখছি যে চিটং থেকে কবি শামসুর রহমানের পাবলিকেশন, চিটং এর পাবলিশার্সরা বের করতো। আর চিটং এ কিন্তু লিটল ম্যাগাজিন আন্দোলন বলে একটা ব্যাপার ছিল, ইটস লাইক হিউজ। সো আমরা যখন ক্লাস 6-7 থেকে কিন্তু আর্লি অনেক এক্সপোজ কিন্তু কালচারাল অ্যাক্টিভিটিস এর, যেটা কারণে আপনি যদি সেন্টারটা খেয়াল করেন, আমার বাসা হচ্ছে ডিসি হিল, আমি পড়ছি ন্যাশনাল প্রাইমারি স্কুল, নন্দন কানন, নিউ মার্কেট, আন্দর কিল্লা, এগুলো কিন্তু সব সারাউন্ডিং, আজকের দিকে পার্ক, জামাল খান, এটা কিন্তু সেন্টার অফ কালচার। এবং এই যে রামকৃষ্ণ মিশন আজকের দিকে পার, এবং দিঘির চারদিকে 4 ধরনের কালচার ধরেন, একদিকে মসজিদ, একদিকে মন্দির, অর্ধেক হিন্দু, খানিকটা খ্রিস্টান, এদিকে একটা বুদ্ধিস্ট ছোট্ট একটা কর্নার। সো আমাদের আবার হ্যামশন লেন, সো আমাদের পাড়াগুলোর নাম দেখেন, হ্যামশন লেন বা ডিসি হিল। বা ডিসি হিলে ধরেন আমরা যখন ছোট তখনই কিন্তু ওই যে পুরো পূর্ণিমার সময় যে কবিরা কবিতা আবৃত্তি করতো। বাট মজার ব্যাপার ছিল যে তখন তো লাইফ এত কমপ্লিকেটেড ছিল না, সো আমাদের বাবা মারা কিন্তু এটা চিন্তা করতো না যে 6টা 7টা আসতেছে না ছেলে মেয়ে, এটা নিয়ে কি হবে, এই ব্যাপারটা কিন্তু ছিল না, কড়াকড়ি ছিল, কিন্তু সামহাও এক ধরনের একটা লিবারালাইজেশন ছিল, এটা আমার কাছে মনে হচ্ছে। এবং আমার বন্ধুরা যারা, আমরা একই পাড়াতে 7-8 জন ধরেন একই স্কুলে পড়তাম, সো আমি আমার বাড়ির থেকে বের হয়ে যাকে সেকেন্ড কানেক্ট করছি বা থার্ড কানেক্ট করছি, যেতে যেতে স্কুলে যখন 10-12 জন হচ্ছে, এখানে কিন্তু অলমোস্ট লাইক 6-7 ধরনের রেসের লোকজন, ফর এক্সাম্পল বড় ছোট বিভিন্ন ধর্মের। সো আপনার বাসা মসজিদের পাশে 2 কদম পর রামকৃষ্ণ মিশন। সো আমরা কিন্তু বড় হয়েছি, লাইক আমি আজকের দিঘির পারে যেখানে রামকৃষ্ণ মিশনের সাউন্ড হচ্ছে কনস্ট্যান্টলি, লাইক যে আরতি যেগুলো পড়ে বা ভজন গাওয়া হচ্ছে, এগুলো কিন্তু ব্যাক অফ মাইন্ডে কিন্তু এক ধরনের কাজ করে। সো আমার মনে হয় আমার যে গানের প্রতি একটা টেন্ডেন্সি অলওয়েজ, এইটা আসছে আমার ওই পাড়ার সবাই প্রচুর গান করতো, ওই এলাকাতে সবাই গান করতো, ওইটা একটা ব্যাপার। এবং আমি যে গান গাইতে পারছি না, ধরেন আমার বাবা একটা কনজারভেটিভ, যে হারমোনিয়াম তবলা শিখে আমি এটা শিখতে পারবো না, সেটা আমি জানতাম, এর মধ্যে কিন্তু আমি চেষ্টা করেছি, বাট আই ওয়াজ নট ইনটু ইট। লাইক এটা এমন না যে এটা কোনো অন্য কিছু, বাট আই ফিল লাইক এনভায়রনমেন্ট ওয়াজ ম্যাজিক্যাল 80s এ বা ব্যাক ইন আর্লি 90s ও। দ্যাটস গ্রেট। মানে এই এনভায়রনমেন্টে থেকে আসলে শিল্প সাহিত্যের অনুরাগী হওয়া বা সিনেমার প্রেমে পড়ে যাওয়া, এটা খুবই স্বাভাবিক। আমি জানতে চাচ্ছি, বা লিটল মেঘ আন্দোলনের কথা আপনি বললেন, আমি এটা এগ্রি করি, অনুরাগী হওয়ার ব্যাপারটা ইম্পর্টেন্ট, মানে আমরা কি হই না হই সেটা চেয়েও অনুরাগী হওয়াটা ইজ লাইক প্রাইমারি যে কোনো মানুষের জন্য, আমার ধারণা। আমাদের তো ধরুন এখন অনুরাগী কম, মানে করার লোক বেশি, অনুরাগী কম, এটা একটা বড় সমস্যা এই মুহূর্তে। আমার ধারণা আমাদের অনুরাগী বেশি দরকার। না পিপলি ভাই, আমি জানতে চাই যে ধরেন, মানে আপনার যে পাঠের অভ্যাস, বা ধরেন মানে আপনার শৈশবে কোন বইগুলো আসলে আপনাকে, মানে আমি তো মানুষের কথা জানতে চাইলাম প্রথমে, আপনি যদি আমাকে আপনার পঠিত বইয়ের কথা বলেন, যে কোন বইগুলো আসলে আপনাকে গড়ে দিয়েছে বা আপনার মধ্যে ব্যাপক প্রভাব রেখেছে। আমার মনে হয় যে মানুষের কথা তো আমি বলতেই পারি, কারণ 2টা জিনিস খুব ইম্পর্টেন্ট আমার শৈশবে, একটা হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র, একটা হচ্ছে খেলাঘর। এই 2টা জিনিসে কিন্তু আমি লাইফে যত সময় দিছি, মানে আনুপাতিক হারে, আমি কিন্তু আমার পড়াশোনায় বা অন্য কিছু তত সময় দেইনি। এবার খেলাঘর করেন, এটা কিন্তু অল্টারনেটিভ পাঠাগার, এটা কিন্তু অল্টারনেটিভ স্কুলিং। তো আমি তো খেলাঘরে যখন ছিলাম, যে ভাই হিসেবে বা যারা আয়োজন করতাম, বা বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রথমে পড়তাম, পরে কিন্তু অন্যদিকে পড়তে সাহায্য করতাম। তো আমি কিন্তু খুব আর্লি এক্সপোজ টু, ধরেন আমি ফর এক্সাম্পল আমার ধরেন সর্দার ফজলুল করিমের প্লেটোর ডায়ালগ আমরা কিন্তু ক্লাস 8-এ পড়ে ফেলেছি। মানে আমাদের হয়তো কোনো একজন বড় ভাই বললো যে পড়, এটা কি হবে তোদের, তো আমাদেরকে বাংলা ভাষায় পড়ে ফেলি, ধরেন বাংলা ভাষা পড়তে শুরু রেখেছি। বাট এই যে আপনি যে একটা বুঝে না বুঝে একটা জিনিস পড়ছেন, বাট সেটার থেকে কিন্তু একটা থার্ড ডাইমেনশন তৈরি হয়। তা আমার মনে হয় আমাদের সময় বিশ্ব সাহিত্য কেন্দ্রে চিটংয়ে যারা ছিলেন, এই মুহূর্তে আমার যাদেরই নাম অনেকের নাম বলতে হবে, ওরা কিন্তু অলসো চিটংয়ের আপনার শিল্প সাহিত্যের বিভিন্ন আন্দোলনের সঙ্গে এবং লিটল ম্যাগাজিনের সঙ্গে যুক্ত ছিলেন।
এরাই কিন্তু আমার যে প্রাথমিক যে ভিত্তিটা, লাইক অনেক বই পড়া, যেমন জ্যাক লন্ডন, ফ্রান্সিস ব্যাকন, প্লেটোর ডায়ালগস বা বনফুল, রবীন্দ্রনাথের ছোট গল্প, গীতা মোপাসা, এগুলো কিন্তু আমরা কিন্তু স্কুল পাশের আগে কিন্তু আমরা শেষ করে ফেলছি। কিন্তু আমাদের জন্য মজার ব্যাপার ছিল বই পড়ানো। আমাদের জন্য মজার ব্যাপার ছিল যদি বই পড়ি, শুক্রবারে প্রবর্তক বিদ্যাপীঠে আমাদের একটা স্টাডি সার্কেল হতো বড়দের। সেখানে কিন্তু আপনি ছোট বলে কিন্তু আপনাকে ছোট করে দেখার কোনো স্কোপ নাই। ওইটাই মজা ছিল যে আমরা সকালে যেতাম 2-3 ঘন্টা বড়দের সঙ্গে থাকতাম। সেই বড়দের মধ্যে কিন্তু প্রফেসরও আছেন, মেডিকেল স্টুডেন্টও আছেন, কিন্তু আমি পড়ি ক্লাস 8 বা 9 ধরেন। সো আপনার যে একটা বড় ধরনের এক্সপ্যানশন, ওইটা একটা মজা ছিল আমাদের সময়। আর আমাদের চিটংয়ে তখনও কিন্তু ঢাকার এই যে ব্যান্ডের ইভলিউশনটা এত বড় হয়নি। সো বড় বড় মিউজিশিয়ানরা, আমরা জানি এখানে আইব বাচ্চু প্র্যাকটিস করে, ওই কোনায় সোলস থাকে, একটা ব্যাপার ছিল। চিটং আমার মনে হয় ভেরি ইন্টিমেট একটা সিটি ছিল টিল আমি বলবো 95-96 পর্যন্ত। দুর্দান্ত দুর্দান্ত। বিপ্লব ভাই, আপনার মানে আমাদেরকে অনেকে দেখছেন এবং তার মধ্যে আমার খুবই প্রিয় বড় ভাই ইসলাম শফিক, তিনি কমেন্ট করেছেন যে বিপ্লব ভাইয়ের বলার দারুণ ভঙ্গিমায় যেন ফিল্ম আর্ট, বলা কথাগুলো ভিজুয়াল করা যায়, ভালো চলো কালাম। বা আমাদের এমি আপা লিখেছেন, এমিকা আজি, তিনি লিখেছেন যে মুগ্ধ হয়ে শুনছি বিপ্লব ভাই। আপনার মাধ্যমে ওনাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, আমার প্রাক্তন সহকর্মী রিফাত লোপা আপা লিখেছেন, হ্যালো শিমুল, হ্যালো বিপ্লব ভাই, রিদ্ধি আপনাকে সালাম জানিয়েছে। রিদ্ধি আপনার একটা বিজ্ঞাপনে মানে আমার কামু ভাইয়ের সাথে গ্রামীণ ফোনের বিজ্ঞাপনটায় দারুণ কাজ করেছে এবং মানে লোপা আপার কমেন্ট আসলে আমার ওই বিজ্ঞাপনটার কথা মনে পড়লো এবং ওইটা নিয়ে যেহেতু আমারও কথা আছে, আমরা ওই বিজ্ঞাপনটা দেখে আসি। বিপ্লব ভাই কি বলেন? হ্যাঁ দেখেন, বিজ্ঞাপনই তো দেখা যায় ছোট। হ্যাঁ ছোট। আব্বা নীল জামান, গায়ে মেঘের মতো সাদা ফুল। ভাবি, মতিন ভাই তো ছুটি পাই নাই, এই প্যাকেটটা দিছে না বাবা। আসসালামু আলাইকুম। জামা আমার পছন্দ হয় না, জামার গায়ে এত বড় বড় ফুল। তুমি নতুন জামা নিয়ে আসো। ঠোকায় ঠোকায় মন খারাপের মতো, ফুল তো উড়বে পাখি, স্বপ্ন ছিল কত, মেঘ জমেছে। বাড়ি ফেরার স্বপ্নটা ফিরে আসে বারবার। তাই যত দূরেই যান, আমরা আছি আপনার সাথে, বাংলাদেশের 1 নম্বর নেটওয়ার্ক নিয়ে। বাহ, আমি নিশ্চিত আমাদের দর্শকরাও দেখেছে। বিপ্লব ভাই, এই যে আপনার বিজ্ঞাপন বা আপনার কাজ দেখলে আমার সবসময় যেটা মনে হয়, এইটা একটা আলাদা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ এবং মানে আপনার কাজের মধ্যে এক ধরনের মায়া থাকে। এই যে সুর, মিউজিক এবং ক্যারেক্টারাইজেশন গুলো নিয়ে তার মধ্যে একটা মানে ভালোবাসার মতো একটা গভীর ব্যাপার মানে আমার মনে হয় থাকে এবং আমাকে সেগুলো স্পর্শ করে। বেঙ্গলের কাজের কথা বলেন বা তারপরও মানে, এবং আপনি একটা হলিস্টিক অ্যাপ্রোচ দিয়ে প্রোডাকশনটাকে সাজান। একটা প্রোডাকশন যখন আপনি আসলে দাঁড় করান বা ভাবেন, মানে তাতে আসলে আপনার প্রাক ভাবনার মধ্যে সবার আগে কি থাকে? মানে বিজ্ঞাপন যখন বানান তখন তো নিশ্চয়ই মানে যারা বিজ্ঞাপনটা যাদের জন্য বানানো তাদের চাহিদা মাথায় থাকে, কিন্তু এজ এ মেকার আপনার ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনার ভাবনার জায়গাটা জানতে চাই আর কি। না, আমি আসলে বিজ্ঞাপনের চাহিদাটাকে কখনো প্রথমত থ্রেট মনে করি না। আমি যে কোনো ধরনের বিজ্ঞাপনই করি না কেন, সব বিজ্ঞাপন তো একই এটাও না। সেইটা খুবই প্রথাগত বিজ্ঞাপন বা এইটা একটা গ্রামীণ ফোন, যে ধরনের ওদের মেন্টালিটি, তাদের জন্য আবার এক ধরনের। বাট আমার কাছে বিজ্ঞাপনের চাহিদাকে কখনই, আমি প্রথম জিনিসটা রিয়েলাইজ করলাম যে এই চাহিদাটাকে আমি আমার নিজের মতো করে ইন্টারপ্রিটেশন করা বুদ্ধিমানের কাজ। এটার সঙ্গে আমি ফাইটে যেতে চাই না। সো এই বিজ্ঞাপনটার ক্ষেত্রে যখন আমি চিন্তা করলাম, আমি প্রথমে চিন্তা করলাম যে এই বাবারা কে, মানে ধরেন মানে এক এক সময় এক এক ভাবে হয়।
এই বিজ্ঞাপনটাতে কিন্তু ঋদ্ধিকে আমি অনেক পরে ভিজুয়ালাইজ করছি, আমি কামু ভাইকে প্রথম হঠাৎ করে, মানে আমার এরকম হয় কিন্তু ধরেন আমি একটা কামু ভাইয়ের সকালবেলার কবিতা পড়লাম, কামু ভাইকে কিন্তু আমি চিনি না, কিন্তু আমি কামু ভাইকে আবার চিনি, কামু ভাই সম্পর্কে কিন্তু আমার একটা স্টোরি তৈরি হতে থাকে। তো আমি যেটা নর্মালি করি, আমার প্রায় সময় কোনো কিছু একটা পছন্দ হলে এটা একটা জায়গা হতে পারে, এটা একটা মানুষ হতে পারে, আমি এটা লিখে রাখলাম কোনো একটা জায়গায়, ফর এক্সাম্পল আমি লিখে রাখলাম শিমুল সালাউদ্দিন, কি কারণে লিখলাম আমি জানি না, কিন্তু আমি এটা প্রায় দেখি। তো কামু ভাইকে আমার কাছে এরকম একটা ক্যারেক্টার মনে হয়, যে আমার কাছে মনে হচ্ছে যে এই বাবাটাকে যে আসলে যেতে পারবে না ঈদের সময়, তারপরে এই বাবাটা কোথায় থাকে, আমি আচ্ছা এটা একটা স্টোরি, এই বাবাটা কি ঢাকায় গাজীপুরে থাকে, তাহলে ও কোথায় যাবে, ও কি আসলে ওই ফরিদপুরে থাকে, তবে এটার সঙ্গে একটা পানি বর্ষা, তো এটা আসলে এক একটা স্নিপ্যাটস এর মতো ছোট ছোট করে আসে, মানে এটা এক এক সময় এক এক রকম হয়। এই বিজ্ঞাপনটার ক্ষেত্রে আমার কাছে স্পেসটা খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছিল। তো আমরা যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম এটা হচ্ছে এই বিজ্ঞাপনটা, ধরেন একটা ছোট্ট বিজ্ঞাপন, এটা কিন্তু 3টা জেলাতে শুট করা, মানে টেকনিক্যালি এটা 3টা, একটু কুষ্টিয়াতে শুট করা, একটু পাবনাতে শুট করা। সো ওই যে আক্ষেতের পাশ দিয়েও যাচ্ছে ফর এক্সাম্পল, মানে এটা অ্যাবসলিউটলি ধরেন একটু সত্যজিৎ রায় ইন্সপায়ার্ড এরকম একটা ইমেজ, একটা মার মেয়ে যাবে অদ্দুরি, মানে ধরেন, কিন্তু ওইটা ইন্টারপ্রিটেশন, আমার ইন্টারপ্রিটেশন যে এটা পাকশিতে আমি যখন ধরেন যাচ্ছি, ধরেন আমি এটা দেখলাম, তারপর কিন্তু এটা হচ্ছে পাজলটার প্রথম অংশটা আমি দেখলাম, রাইট? এরপর আমি যেটা করি, আমি যদি একটা জিনিস ভালোবাসা শুরু করি, আমি ওইটা আশেপাশে থাকি, মানে আমি আর একটা থেকে নড়ি না, আমি তো এইটা আমি কম্প্রোমাইজ করবো না, যে আমি প্রথম দেখতে পেলাম যে মার মেয়ে বাতাস হচ্ছে যাচ্ছে, এছাড়া কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না, বাট অ্যান্ড দেন গ্রো বেসিক্যালি। আমার মানে বিজ্ঞাপন বা যে কোনো ভিজুয়াল মিডিয়ামে একটা ইন্ট্রিগিং মোমেন্ট থাকে, একটা মোমেন্টস, যে সেইটা প্রত্যেকটা ডিরেক্টর বা লেখকের দেখার ভঙ্গি ডিফারেন্ট, ওইটা যখন আমাদেরকে স্ট্রাইক করে, বাকি ভাবনাটা কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করে, মানে ওটার সঙ্গে থাকতে হয়, অ্যান্ড দেন আপনার নিজের পার্সোনালিটিটা হয়তো খুঁজতে হয়, আমি ওইটাই হয়তো করি বেসিক্যালি। তো আপনি যেটা বললেন যে কোনো একটা হলিস্টিক অ্যাপ্রোচ, এরকম কিছু না, কিন্তু আমার কাছে মনে হয় যে ইটস লাইক এ সাইলেন্স, মানে আপনি পুরো জিনিসটার মধ্যে নিজেকে কিভাবে নিচ্ছেন, কোনো কোনো সময় আপনি কমপ্লিটলি উল্টা জিনিস করেন আসলে। এবং বিজ্ঞাপনের ক্ষেত্রে ডিমান্ডগুলা এবং সাপ্লাইগুলা এক এক রকম হয়, অনেক সময় প্রচন্ড প্রেশারে কিন্তু কাজটা হয়। ফর এক্সাম্পল আমাদের বেঙ্গলের ক্ষেত্রে যেটা, এই ভয়েস ওভারটা কিন্তু আমরা অনেকভাবে ট্রাই করছি অনেকের সঙ্গে। তারপর আমি একবার আমাদের অশোক দাকে বললাম, অশোক দার দিন, অশোক দা বললো কেমন হলো, আমি ভালো হয়েছে। পরের দিন অশোক দাকে আমি সকালে আবার ফোন করছি, অশোক দা একদমই ভালো হয়নি, আবার করুন চলেন আজকে। আমি আপনি যখন আজকে আসবেন, আজকে সারাদিনের জন্য আসবেন। তো আমি অশোক দাকে সকাল থেকে ভয়েস ওভারটা রেকর্ড করছি, আমরা ফিল করছি না। একটা সময় কিন্তু অশোক দা প্রচন্ড টায়ার্ড হয়ে গেল, এবং টায়ার্ড হওয়ার পরে দিনের শেষে ফাইনালি ওই জিনিসটা ওনার মধ্যে আসলো। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে এটা অশোকদারই ভয়েস ওভার হওয়া উচিত, কিন্তু সেটার জন্য আপনার 2 দিন সময় লাগলো অশোকদার ওই জায়গাটাতে পৌঁছাতে, বা আমারও ধৈর্যটা রাখতে। কিন্তু আমরা যদি ধৈর্যটা মাঝপথে ছেড়ে দিতাম, এই ছবিটা হয়তো আমরা একটা ভয়েস ওভার দিয়ে ছবিটা চলে যেত, কিন্তু মেবি আমরা হয়তো একটা ম্যাজিক মিস করতাম। মানে আরেকজন যে ভয়েস ওভার দিয়েছিল তার ভয়েস কিন্তু অশোকদার থেকে অন্যরকম সুন্দর, কিন্তু পরে এটা সুন্দর কোশ্চেনটা হচ্ছে হাউ অনেস্ট ইট ইজ। সেই জায়গার থেকে আমার মনে হচ্ছিল অশোকদা পরে ম্যাজিকটা করে। সে এই বিজ্ঞাপনের ক্ষেত্রেও যখন কামু ভাই আসলো, কামু ভাইয়েরকে ওই যে কিন্তু ফেরিতে ওঠার জন্য আমি দৌড়াতে বলিনি, বাট ওখানে একটা ছোট্ট ইনসিডেন্ট হলো পানিতে, হঠাৎ করে কামু ভাই এটা করলো, বাট সেটা কিন্তু এনজি, মানে আমরা জানো না ক্যামেরাটা রোল হোক, মানে আমরা তখন শটটা পেলাম। সো ওই মোমেন্টসটা, ফিলিং, সবকিছু মিলিয়ে ওই ক্যারেক্টারটা জীবন্ত হয়ে যায়, মানে ওটার মধ্যে নিজেকে ওটার মধ্যে চলে যায়, মানে ধরেন তখন কিছু একটা হয়। সবসময় যে হয় তা না, মাঝে মাঝে হয়। একটু জি, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি কি আমাকে এখন শুনতে পেয়েছেন? একদম ক্লিয়ার শুনতে পেয়েছি। একটু বোধহয় একটা টেকনিক্যাল সমস্যা হয়েছে আমাদের দিক থেকে, সেটা আমরা সমাধান করার চেষ্টা করছি। বিপ্লব ভাই, প্রথম এর পরের ব্যাপার যেটা, এই যে আপনার মানে আপনি বিজ্ঞাপনই যে বানাবেন, ধরেন আপনি তো চট্টগ্রামে কিন্তু এই ব্যাপারটাও আছে ফিল্ম অ্যাক্টিভিস্টদের মধ্যে, যে এবং প্রচুর বামপন্থী ফিল্ম অ্যাক্টিভিস্টও আছেন, যারা ধরেন মানে সেই অর্থে বিজ্ঞাপনী জায়গায় বা টু সাম এক্সটেন্ট নিজেদেরকে বেঁচে দেওয়ার জায়গায় যায় নাই, বা ধরেন ঢাকায় যেই সব ফিল্ম অ্যাক্টিভিস্টরা অনেকেই আছেন, আমি 2 জনের নাম করতে পারি আপনাকে,
তারা একভাবে বিজ্ঞাপন কখনো বানায় নাই। বিজ্ঞাপন যে আপনি বানাবেন এবং এটা যে আপনার প্রফেশন হবে সেটা আপনি আসলে কবে ভাবলেন, কবে থেকে ভাবলেন? আমি কিন্তু খানিকটা বামপন্থী, যদি এখন টেকনিক্যালি বলি। আমি কিন্তু ছাত্র ইউনিয়ন করতাম, বাট আমি যদি বলি ছাত্র ইউনিয়নের প্রভাব আমার উপর খেলাঘরের প্রভাব এগুলো কিন্তু খুবই সুদীর্ঘ। কিন্তু ছাত্র ইউনিয়ন করার সময় আমি কিন্তু আবার খেলাঘরে ফিরে যাই। সো আমি জানি না ছাত্র ইউনিয়ন আমাকে কতটুকু ওন করে। আমি কিন্তু ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা কমিটিতেও ছিলাম, বাট আমার ধারণা এখন হয়তো ছাত্র ইউনিয়ন আমাকে আর ওন করে না। এমন হাসিনা বানানোর পরও ওরা হয়তো আরই ওন করে না। বাট আমার মনে হয় এইটা ব্যাপারটা এরকম না। আমার সাথে বামপন্থা বাজার লাইক এই যে লিবারেল ক্যাপিটালিজম অনেক কিছুর এই যে প্রত্যেকটা স্তর, এবং সেখানে আপনি আপনার সার্ভাইভাল কিট এবং আপনি শিল্পী হিসেবে কিভাবে প্রত্যেকটা জায়গায় অ্যাকোমোডেট করছেন নিজেকে, সেই জায়গা থেকে বিজ্ঞাপনের চয়েস কিন্তু আমি এক্স্যাক্টলি চিটংয়ের থেকে যখন ছাড়ছি এটা জানতাম না, বাট আমি জানতাম যে আমি কি করতে চাই। বা উল্টো করে বললাম, আমি জানতাম না আমি কি করতে চাই, বাট আমি জানতাম আমি কি করতে চাই না। ধরেন আপনি কখনোই দেখবেন না আমি গত 20 বছর আমার লাইক 15-16 বছর আমি কখনো ট্রাই করেছি একটা টিভি নাটক বানানোর জন্য। দ্যাট ওয়াজ এ কনসিয়াস ডিসিশন যে আমি এটা বানাতে চাই না, আমি বিজ্ঞাপনই বানাচ্ছি। এরপর যদি সময় সুযোগ হবে মেবি আমি একটা ছবি বানাতে চাই, সেটা তো ছবি বানাতে বানাতে হঠাৎ করে আমি একটা ডকুমেন্টারির মধ্যে চলে গেলাম। তারপরে যে ডকুমেন্টারি বানিয়ে হঠাৎ করে আমি কিছু বলা নেই করা নেই, আমি জাস্ট মার্চ মাসে ডিসাইড করলাম যে আমি একটা ছোট্ট করে ছবি বানাবো, যে বড় ছবি বানানোর দরকার নাই। তখন কিন্তু আমি অগাস্ট মাসে জয়া হাসানের সঙ্গে নতুন ছবিটা শুট করলাম। তো আমি আমার জীবনে অলওয়েজ প্ল্যান গুলোকে এইভাবে একদম এক্সাক্ট প্ল্যান করে করিনি, মানে আমার একটা হয়তো সাবকনসিয়াসে ভাবনা থাকে, সেটা একটা ডাইনামিক্স আমার যখন নিজেকে ফিল করে আমি যাই করতে ইচ্ছা করে সেটাই করেছি এখন পর্যন্ত। বিজ্ঞাপন আমার কাছে মনে হচ্ছে আমি যখন ঢাকা আসলাম যে আমার যদি একটা ডিগনিটি নিয়ে এই দেশের ইকোসিস্টেমে কোনো একজন শিল্পীকে বেঁচে থাকতে হয়, ফার্স্ট থিংস হচ্ছে আপনার ইকোনমিক ফ্রিডম। এইটা আমি কারোর উপর ডিপেন্ডেন্ট হতে চাই না, আমি কখনোই ডিপেন্ডেন্ট হতে চাই না। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ এ হিউম্যান বিং। আমার কাছে মনে হচ্ছে অ্যাজ এন আর্টিস্ট যে কোনো ফর্মে এটা খুব ইম্পর্টেন্ট। আমরা আমাদের যে নিজের জন্য যে রুজির ব্যাপারটা, এটা আসলে অনেকগুলো প্যারামিটারের উপর ছেড়ে দিতে পারি না আসলে এই যুগে বসবাস করে। আমার কাছে তখন মনে হচ্ছিল যে আমি ঢাকায় এসে যখন একটু করে প্রথম আলো করছি আই এম জাস্ট নট গেটিং এনিথিং। তখন আমার সঙ্গে যে আমি তখন তারিক আনামের সঙ্গে কাজ করা শুরু করলাম। তারিক আনাম তখন বিজ্ঞাপন বানাতেন, আমাদের অভিনেতা তারিক আনাম খান। আমি ওনার সঙ্গে অনেকদিন অ্যাসিস্ট করলাম ওনার চিফ হিসেবে। ওখান থেকে আমি দেখলাম যে না, এইটা তো আমি জাস্ট আমার যে ভিশন বা আমি যতটুকু করতে চাই আমার ক্যাপাসিটি এটা ফিল করতে পারছি না। সো আমি তারপর বিজ্ঞাপনী সস্তায় গেলাম। সো এইটা কিন্তু একটা লজিক্যাল কনসিকুয়েন্সেসে একটা লোকের কনসিয়াসলি যাওয়া, যে আমার সামনে নদী পার হতে হবে, আমি কিসে পারবো, আমি বেস্ট জিনিসে। সো আমাদের বাংলাদেশের কনটেক্সটে আপনি যদি মনে করেন সিনেমা ইজ অলওয়েজ এ কোয়েশ্চেনেবল ইকোসিস্টেমস, আমি তো এফডিসি থেকে আসলে পিপলু হতে পারতাম না, ইজ ইম্পসিবল। এটা যদি বলি আমাকে, আমরা যে এফডিসির কথা বলি সেই এফডিসি তো এখন এক্সিস্ট করে না। আমরা যদি মনে করি যে এফডিসি আমজাদ হোসেন তৈরি হয়েছে, সে আমজাদ হোসেন এফডিসিটা আমি যখন ঢাকায় এসেছি তখন ছিল না। আমি যখন ঢাকায় এসেছি সেটা সাকিব খানের এফডিসি, সেই এফডিসিতে আমি যাওয়ার জন্য চট্টগ্রাম থেকে আসিনি, বা অন্য যারা তারাও চায় না। সো আমার মনে হয় আমাদের এখানে সিনেমা অ্যান্ড আর্ট এটার এক্সিস্টেন্স এবং আপনার পলিটিক্যাল বিলিফ সিস্টেমস এগুলো কিন্তু খুবই কোয়েশ্চেনেবল, এগুলো কিন্তু খুবই কমপ্লিকেটেড। এগুলো থেকে যদি আমরা ফ্ল্যাট ইন্টারপ্রিটেশনস দেখি তাহলে কিন্তু খুব বিপদ মানে আপনার। সো আমরা আপনি যদি মনে করেন যে বিজ্ঞাপনের জগৎটা ইজ কমপ্লিটলি মনে হয় ইজ মানি ড্রিভেন, নো। বিজ্ঞাপন কিন্তু টু সাম এক্সটেন্ট এই দেশে কিন্তু অনেকগুলো ভালো ভালো ডিরেক্টরকে আপনি শেষ করেন। অনেক বিজ্ঞাপন কিন্তু টু সাম এক্সটেন্ট এখানে বাংলাদেশে অনেকগুলো ভালো নির্মাতাকে সামহাও একটা সময় পর্যন্ত বা প্যারালালি তাদেরকে একটা ব্যাকড্রপ তৈরি করতে সাহায্য করেছে। আমি যদি চিন্তা করি যে আমাদের এই মুহূর্তে প্রধানতম বিজ্ঞাপন সিনেমার নির্মাতা যদি ফারুকি ভাইকেও দেখেন, ফারুক ভাই অলসো হ্যাজ হিজ ওন ওয়ে অফ বিং বিজ্ঞাপন, হয়তো আমাদের মতো পুরো সবসময় করে না, বাট বাংলাদেশের মতো একটা দেশে যেখানে সিনেমা আসলে এক্সিস্ট করে না ইন টেকনিক্যালি, সেখানে আসলে আপনি যদি আর্ট প্র্যাকটিস করলে কিন্তু ওয়ান ফাইন মর্নিং আপনি সিনেমা বানায় ফেলবেন, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। মানে এটা 1 লক্ষ বার একবার হবে, প্রত্যেকদিন হবে না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সিস্টেমস এন্ড রিয়ালিটি আর ভবিষ্যৎ, সিনেমার কনস্ট্যান্ট চেঞ্জ, এগুলার আলোচনায় কে কিভাবে নিজের পজিশনিংটা করছে, এটা বাইরের থেকে আপনি যেভাবে মনে হয় ভিতরে ব্যাপারটা এটা না। আমি তো মনে করি আমি বিজ্ঞাপন নির্মাতা হয়েও আমি কিন্তু আমার ইকোসিস্টেমে আমার পারিপার্শ্বিক এবং আমার যে পার্সোনাল এবং কালেকটিভ স্পেসে যে আমার রেসপন্সিবিলিটি, আমি হয়তো অন্য আরো অনেকের কাছ থেকেও ভালো কন্ট্রিবিউট করতে পারছি, সেটা হয়তো খুব জানানোর প্রয়োজন নাই। মানে আমরা অনেকভাবে কন্ট্রিবিউট করছি, সেটা আমি বা অনেকে আছে আমি দেখছি যে একটা ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য আমরা যে ধরনের হেল্প করছি,
সো এগুলোর প্রথম জিনিসের কারণে এটার সঙ্গে পুঁজি জড়িত, এটার সঙ্গে ইকোনমিক্স জড়িত। ওটা বাদ দিয়ে অন্য আলোচনাগুলো সামনে আসতে পারবে না। রাইট রাইট। একটা সেকেন্ড পিপলু ভাই, আমি কামু ভাই একটু টেকনিক্যাল কারণে মানে আমাদের আয়োজনের একটা ব্যাপার আছে, সেটার নাম হলো সারপ্রাইজ গেস্ট থাকা। আপনার জন্য আমরা ভেবেছিলাম আপনাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা কামু ভাইকে আমন্ত্রণ জানিয়েছি। কামু ভাই আমাদের সাথে যুক্ত হচ্ছে, আমি কামু ভাইয়ের কাছে দুইটা জিনিস জানতে চাইবো। কামু ভাই আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন? কামু ভাই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ও হ্যাঁ, কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, পিপলু কেমন আছেন? আমি অনেক ভালো আছি। কামু ভাইকে আমার এত ভালো লাগে, আমাদের কিন্তু অনেক যোগাযোগ হয় না, কিন্তু কামু ভাইটা খুব ভালো জানে যে আমি কামু ভাইকে অনেক পছন্দ করি। মানে কামু ভাই ওই ক্যারেক্টারটা যে দেখা হলে এক্ষুনি জড়ে ধরতে হবে, ওই ব্যাপারটা। কামু ভাই আপনার কাছে আমি একটু জানতে চাই, আপনাকে যে কারণে আমন্ত্রণ জানানো যে আপনি পিপলু ভাইকে খুবই ভালোবাসেন, পিপলু ভাইয়ের কাজের পিপলু ভাইয়ের সাথে আপনি কাজও করেছেন ক্যামেরার সামনে, এবং এবং এটা একটা দীর্ঘ সময়ের যাত্রা সঙ্গত। পিপলু ভাই লাভস ইউর পোয়েট্রি, মানে কবিতার কথা বাদ দিয়ে আপনি যদি আমাদেরকে একটু জাস্ট বলেন যে মেকার হিসেবে আসলে পিপলু ভাইয়ের জায়গাটা আপনার কাছে কেমন? এই কামু ভাইকে তো তুমি বিপদে ফেলে দিলা। না, আমি তো পিপলুর সঙ্গে কাজ করছি, সেই অভিজ্ঞতা থেকে আমি বলি। সেটা হলো আমার কাছে যেটা মনে হয়েছে যে পানি খেয়ে নেই। হ্যাঁ, পিপলু অনেক ঠান্ডা মাথার ডিরেক্টর। হ্যাঁ, উনি কাজের ওনার সেটে কোনো তাড়াহুড়া থাকে না, খুব ঠান্ডা মাথায় যতক্ষণ না উনি শটটা পাচ্ছেন ততক্ষণ উনি নিতে থাকেন, এবং উনি কখনো উত্তেজিত হন না, উনি খুব কুল থাকেন। এবং চরিত্রকে কিভাবে অভিনেতাকে কিভাবে চরিত্রের মধ্যে নিয়ে আসতে হবে এইটা উনি খুব ভালোভাবে ডিল করেন। আমাকে যেভাবে নিয়ে গেছিলেন, যে মানে আমি দেখলাম যে খুব ইজিলি মানে কি ওনার ডিরেকশন আসলে টের পাওয়া যায় না। মানে আমি বলতে চাচ্ছি ওনার ডিরেকশনটা টের পাওয়া যায় না। উনি ডিরেক্টর, কিন্তু অন্যান্য সেটে যেমন দেখা যায় যে ডিরেক্টরের খুব মানে এটা একটা ব্যতিব্যস্ত ব্যাপার থাকে, সেইটা ওনার সেটে আমি দেখি নাই। উনি খুব ঠান্ডা মাথায় থাকেন এবং ডিরেক্টর টের পাওয়া যায় না। আস্তে আস্তে কখন যেন উনি অভিনেতাকে চরিত্রের মধ্যে নিয়ে নেন। এই আর কি। আর কি বলবো, আমি তার ওই যে ছবিটা দেখছি, ওই যে আর ডটার্স টেল, হ্যাঁ, এটা তো খুবই একটা দুর্দান্ত ছবি। মানে ছবিটা বলা যায় কি যে শুধু চোখ দিয়ে নয়, এটা নার্ভ দিয়ে দেখার ছবিও হয়েছে। দারুণ দারুণ, মানে আমি গ্রহণ করে দেখার ছবি। হ্যাঁ হ্যাঁ, মানে ঘ্রাণ গ্রহণ করে দেখার ছবি। শুনতে পাই নাই। কামু ভাই আপনি বলেছেন নাক দিয়ে দেখার ছবি হচ্ছে, মানে ঘ্রাণ গ্রহণ করে দেখার ছবি। স্নায়ু দিয়ে, স্নায়ু। হ্যাঁ, এখন বুঝেছি যোগাযোগ সংক্রান্ত বিষয়টা আর কি। আমি যখন বিজ্ঞাপনটা বানাচ্ছিলাম তখন কিন্তু আমার ছবিটার ব্যাকগ্রাউন্ডে কাজ চলছিল। আমরা একদিন বা দুই দিন বিজ্ঞাপনের মাঝখানে স্টপ থাকলাম, যে ওই সময় আপনি হ্যাঁ, তারপর আমরা একদিন দুই দিন বোধহয় স্টপ থাকলাম, আপনি সেখানে চলে গেলেন শুটিং এ, তারপর ফিরে আসলেন, তারপর হলো আমাদের শুটিংটা। দারুণ। ভালোবাসা খুবই পিপলুর অনুষ্ঠানে আর শিমুলের তো বটেই, পিপলুর অনুষ্ঠানে এসে তো আমি খুবই আনন্দিত, এবং পিপলুকে তো ভালোবাসি বললে আবার কেমন শোনায়। বললে ভালো শোনায় সবসময়। কামু ভাই কামু ভাই ওই বাবাটাই, কিন্তু কামু ভাই আসলে ওই মানুষটাই, ওই যে ঋদ্ধির যে বাবাটা, এটা কিন্তু কামু ভাই। মানে এটা কামু ভাইকে অভিনয় করার ব্যাপার না। আমার মনে হয় আমাদের চয়েস অফ অ্যাক্টরের ক্ষেত্রে যেটা বলছিলেন কামু ভাই, মানে আসলে ডিরেকশন টের পাওয়াটা ইজ নট এ গুড ডিরেকশন আমার কাছে মনে হয়। মানে ডিরেকশন যদ্দূর দরকার অদ্দূরই টের পাওয়া উচিত।
কামু ভাই যে ক্যারেক্টারটা ওইখানে, যে কামু ভাই কিভাবে হাঁটছে বা এটা ক্ষেতের মধ্যে বা ওইটা, ওই জিনিসগুলোতে আমাদের আলাপ কিন্তু খুবই সংক্ষিপ্ত, মানে কিন্তু আমরা চাচ্ছিলাম যে উনি ওই ফিলে থাকুক বা একটা গান শুনুক বা একটা, আমরা ওইটা চাচ্ছিলাম। সো আমার মনে হয় ওইটাই মানে কামু ভাইয়ের যে ক্যারেক্টারটা, কামু ভাইকে চুজ করার কারণ হচ্ছে কামু ভাইয়ের মনটা হচ্ছে ওই ঋদ্ধি বাবার মতো, মানে এই বাবাটাকে কিন্তু আমরা প্রতিদিন দেখি না। দারুণ, মানে আমরা এই শহরে অনেকগুলো বাবা দেখি প্রত্যেকদিন সকাল বিকাল, কিন্তু এই বাবাটাকে আমরা প্রতিদিন দেখি না। মানে আপনার একটা ক্যারেক্টারকে আপনার সামনে দাঁড় করানোর ইচ্ছা আমাদের ছিল, সেটা আমরা করেছি। কামু ভাইকে অনেক ধন্যবাদ। কারণ প্রিয় কামু ভাই, যেটা বলা দরকার সেটা হলো পিপলুর দেখতে চাই, পিপলুর ফিচার ফিল্ম কবে দেখবো, এই যে জানুয়ারি মাসে ওটা নিয়েই কথা হচ্ছে কামু ভাই। পিপলু ভাইয়ের ফিচার ফিল্ম তৈরি হয়ে গেছে, এবার আপনি পিপলু ভাইয়ের মুখে শুনেন। হ্যাঁ বলেন না, আমি শুনতে পাইনি, কারণ হলো কি আমাকে ও বলছে, আমি খুব বাইরে ছিলাম, আমি তাড়াতাড়ি করে এসে এই অনুষ্ঠানে ঢুকছি, আমি আগে শুনতে পাইনি। আমার ফিচার ফিল্মটা আসলে ফিচার ফিল্ম কিনা সেটা আমি এখন জানি না, বাট এটা দৈর্ঘ্যপ্রস্থ হিসেবে মনে হয় ফিচার ফিল্ম। আচ্ছা, আমি যেটা হচ্ছিল গত 7-8 বছর ধরে আমি অনেকগুলো ব্যাপার ভাবছিলাম, যে অ্যাটলিস্ট ধরেন 2টা স্ক্রিপ্ট ভাবছিলাম যে আমার যে সঙ্গে যে রাইটিং এ আমাকে হেল্প করতো তাদের সঙ্গে ভাবছিলাম, বড় বড় কথা বলছিলাম যে এটা হবে সেটা হবে, কিন্তু মার্চ মাসের 26 তারিখ যখন আমরা বাসায় ঢুকে গেলাম তখন আমি বুঝলাম যে দুনিয়াটা চেঞ্জ হতে আসলে 2 সপ্তাহ লাগবে, তো আমার ওই দুনিয়াটা আর ফিরে আসবে না। তখন আসলে আমরা যেটা করছি, এপ্রিল মাসে কোনো একটা ঘটনার, মানে কোভিড এর শুরুতে কোনো একটা ঘটনার উপর ঘটনার একটা হচ্ছিল যে আমি আসলে শুনতে পাচ্ছ শিমুল? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি বলেন। এপ্রিলের শুরুতে যে আমাদের যে কোভিড এর যে প্রকোপটা শুরু হলো বাংলাদেশে, সেই সময় আসলে আমরা একটা ছোট্ট অনুগল্প আমি লেখা শুরু করলাম, যেটা আমার ভাবলাম যে এখন যেহেতু অ্যাক্টররা সবাই বাসায় বসে, দেখি কাকে কিছু একটু বলে তোলে কিছু করা যায় কিনা, থাকে না যে আপনি তো বিজ্ঞাপনের লোক, আমরা বিজ্ঞাপনের লোকরা কিন্তু এটা বুঝতে হবে যে একটু ইন্টেলিজেন্ট আছে, ইন্টেলিজেন্ট না একটু চতুর, যদি ইন্টেলিজেন্ট যদি নাও বলেন। তো আমি একদিন জয়া হাসানকে ফোন করলাম যে একটা ছোট্ট গল্প লেখা হয়েছে, ধরেন আপনি বাসায় বসে আপনার বোন মোবাইলে শুট করলে এর মানে ইন্টারেস্টিং জিনিস হবে। তুমি বলছো হ্যাঁ ভালোই তো লাগছে শুনতে, সবাই এগুলো করছে। মানে প্রথমে আমরা খুব অ্যাক্টিভ হয়ে গেলাম না যে কোভিড এর শুরুতে শিল্প সাহিত্য নিয়ে, ওই সময় আমাদের এরকম একটা জিনিস আসলে কামু ভাই যেটা হলো, এটা আসলে গ্রাজুয়ালি ইভলভ করতে করতে ওটা আসলে একটা ফিচার ফিল্মে টার্ন করলো, লাইক ফুল লেন্থ স্ক্রিপ্টে। ছবিটার নাম আমার একটা মনে আছে, সেই নামটা আমি এক্ষুনি রিভিল করতে চাই না, বাট এতটুকু রিভিল করতে পারি, এটা একটা সাইকোলজিক্যাল ড্রামা, যেটা 2জন মহিলার গল্প, কোভিড এর সময় তারা বাড়ির মধ্যে, এটা নিয়ে আমার গল্প। সেটার সঙ্গে একটু করে আমাদের পারিপার্শ্বিক বাস্তবতা সবকিছু মিলিয়ে, কিন্তু সেই ছবিটা আসলে আমার যে শিমুল যে ছবিগুলো দেখায় আমার সঙ্গে কথা বলতেছে, যে জন্য মনে হয় শিমুলের যে আমার অ্যাপ্রোচ সেটার সঙ্গে ছবি অ্যাপ্রোচে মিল নাই। তো এইটা একই সঙ্গে একটা খুবই ভালো সংবাদ এবং দুঃসংবাদ। ভালো সংবাদ এই সেন্সে যে আমি যেটা সেটা না এই ছবিটা, বা ওই টাইপের কিছু না, মানে কিন্তু ভেতরে একটা খুবই স্ট্রং সাইকোলজিক্যাল ক্রাইসিস আছে ছবিটার মধ্যে। সেইটা কি ধরনের ছবি হিসেবে দাঁড়াচ্ছে এখন এডিটে আমরা ডিসেম্বরের মধ্যে শেষ করব, বাট এটা আমি লিখেছি, আমার সঙ্গে আমার একটা অফিসে কলিগ আছে, ওর নাম হচ্ছে মাটি, ও নবীন লেখক, আমরা 2জন মিলে লিখেছি, আর এটা প্রডিউস করেছে আবু শাহিদ ইমন, আমি আর জয়া হাসান মিলে। জয়া হাসান তো জানেন উনি অভিনয় করেছেন, আরেকজনকে অভিনয় করেছেন সেটা আমরা এখনই বলতে চাচ্ছি না, সেটা দেখা যাক আরেকটু ছবিটা আগা। বাট কামু ভাই যেটা বলার চেষ্টা করছে, আমি এক ধরনের করে আমার মতো করে একটা ফিচার ফিল্ম শুট করে ফেলেছি, যেটা আমার ইচ্ছা জানুয়ারি মাসে মুক্তি দেওয়ার। এই ছবিটা কি মানে একটা বাড়ির ভিতরেই শেষ হবে? মানে এই ছবিটা একটা বাড়ির ভিতরে, একটা বাড়ি, জি একটা বাড়ি, এই ছবি 90 মিনিট একটা বাড়ির ভিতরে। বাহ, দ্যাটস গ্রেট। অনেক ধন্যবাদ কামু ভাই, আপনি আমাদের সাথে জয়েন করছেন, আপনি আমাদের অনুষ্ঠান দেখেন। লাভ ইউ কামু ভাইয়ের গান গাওয়া উচিত তোমার, তোমাকে ধন্যবাদ যে এই সূত্রে অনেকদিন পরে পিপলুর সঙ্গে কথা হলো। মাঝে একবার কথা আমাদের হোয়াটসঅ্যাপে হয় করে হচ্ছিল না, আর পরে আমিও ভুলে গেছি, উনিও ভুলে গেছেন হয়তো। অনেকদিন দেখা হয় না, আমি কিন্তু অনেকদিন দেখা হয় না ব্যস্ততার কারণে, কিন্তু আমি অলওয়েজ মনে থাকে যে কামু ভাই অনেকগুলো মানুষকে, যেমন আমি আমজাদ হোসেনকে অনেক মিস করি, মানে এটা বলার মতো না, এটা আমি অন্যভাবে মিস করি আমজাদ হোসেনকে। এমন যে KS ফিরোজ কিছুদিন আগে মারা গেলেন,
আমি হচ্ছি মনে হয় ওই হ্যাঁ। বিজ্ঞাপন নির্মাতাটা যে ফিচার ফিল্ম না বানিয়েও আমাদের সময়ে প্রধানতম অ্যাক্টরদের সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। সো আমজাদ হোসেনের সঙ্গে যে আমার যে সম্পর্কটা সেটা নিয়ে একটা 50 পৃষ্ঠার বই লিখে ফেলা যাবে। যদি ওনার সঙ্গে 3টা বিজ্ঞাপন করছি, বাট উনি যে ধরনের ইন্টারেস্টিং মানুষ, বা একটা কেএস ফিরোজ, একটা খলিল সাহেব, আমি খুবই সৌভাগ্যবান সেই হিসেবে বিজ্ঞাপনের একটা দৃশ্যের জন্য আমার যে লোভের কারণে, আমার জেদের কারণে আমি অনেকগুলো বড় বড় অ্যাক্টরদের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। আমাদের সময়ের বা পুরানো সময়ের অনেকের সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। তো এটা আপনার যেমন আপনার সঙ্গে কাজ করার ব্যাপারটার আগে কিন্তু আপনার সঙ্গে আমার কখনো দেখা হয়নি। হয়তো জানতেন, আমরা চিনতাম একজন একজনকে। আমাদের সঙ্গে তানভীর ছিল, তানভীর তো মারা গেল। তখন তানভীর আমি যখন বললাম কামু ভাই, তখন তানভীর বললো যে আপনি বেস্ট বাবাটাকে চুজ করছেন, চলেন কামু ভাইকে, কামু ভাইয়ের সঙ্গে কাজ করি। জি, দারুণ সব কথা জানা গেল এবং আপনাদের রসায়ন জানা গেল। কামু ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ কামু ভাই। ভালো থাকেন পিপলু, আপনার ছবি আপনি ভালো গিয়ে। হ্যাঁ জি পিপলু ভাই, কামু ভাই যেরকম বলছিল, এই যে ক্যারেক্টার ধরে ধরে কাজ করা, বা আপনার সিনেমার গল্প জানতে চাইলো, এই যে আন্তরিক সম্পর্কগুলো, বা ধরেন মানুষের সাথে যে মানুষের সম্পর্ক, এই ব্যাপারটাকে আপনি আসলে কোন জায়গা থেকে ওন করেন বা ফিল করেন, বা ক্যারেক্টার যখন আপনি বাছেন তখন কি এগুলো আপনার মধ্যে কাজ করে কিনা, আপনার সামাজিক সম্পর্কগুলো কাজ করে কিনা? আমি এটা বিজ্ঞাপন বলি বা যে অন্যান্য ফরম্যাটে যেখানেই কাজ করেছি, আমি আমার ক্যারেক্টারদের আমি খুব আপন হয়ে যাই। সেটা আমার ক্যারেক্টাররা বুঝে কিনা আমি জানি না, কিন্তু আমি আমার ক্যারেক্টারদেরকে এত কি বলে, যে বাংলা একটা শব্দ করে না, যে আত্মীকরণ করে ফেলা, সেটা যে ক্যারেক্টারটাকে যখন আমি স্কেচ করি বা আমি যখন ভাবি ওই ক্যারেক্টারটার স্বাধীনতা এবং ওই ক্যারেক্টারটাকে বাঁচিয়ে রাখার জন্য যে লাস্ট জিনিস যদি যেটা করতে হয়, সেটা আমার করতে ভালো লাগে। আমার কাছে মনে হয় যে ওইটাতেই অর্ধেক কাজটা। সো সিনেমার গল্প এটা খুব ইম্পর্টেন্ট। আপনার একটা বিজ্ঞাপন আমরা দেখছিলাম, যেটা আর কি, যে গ্রামীণফোনের যে বিজ্ঞাপনটা, এটা সম্ভবত ক্লেম করেছে বঙ্গবিডি। এটা কি বঙ্গবিডির? না, এটা বঙ্গবিডির না, এটা তো গ্রামীণফোনের। বঙ্গবিডির? আচ্ছা, কিন্তু বঙ্গবিডির কি তাহলে যে বেঙ্গলের বিজ্ঞাপনটা কি বঙ্গবিডি? তারা ক্লেম করে আমাদের লাইভটা বোধহয় তারা করে দিয়েছে। আচ্ছা, তাহলে আমরা এখন লাইভ যাচ্ছি না? না, আমরা লাইভ যাচ্ছি, কিন্তু অনেকে আমাকে জানাচ্ছে যে কোথাও তারা দেখতে পাচ্ছে না। কেন ক্লেম করবে তারা? আমি বুঝলাম না এই ক্লেম তারা কেন করবে। ইটস ওকে, আমরা এই আয়োজনটা যেহেতু থাকছে, আমরা আলাপটা করি। এখন কি আমরা তাহলে আলাপটা কি আমাদের দর্শকদের কাছে পৌঁছাচ্ছে না? না, আমরা দর্শকদের পৌঁছাচ্ছি। এই যে আমাদেরকে দেখছে তো, আমাদেরকে অনেকেই দেখছে, কিন্তু ওরা একটা ক্লেম করেছে, বুঝতে পারছি, সেই জন্য হয়তো এটার রিচ কম। কিন্তু যেহেতু এটা রেকর্ড হচ্ছে, আমরা তো পরবর্তীতে শেয়ার করতে পারবো। এই আলাপটা জরুরি, আপনি যেভাবে বলছেন সেটা জরুরি। জি জি। বিপ্লব ভাই, আপনার একটা পর্ব আপনি আমাদের এখানে বিজ্ঞাপন বানিয়েছেন, আপনি মুম্বাই বেসড বিজ্ঞাপন বানিয়েছেন, এবং আপনি একটা আন্তর্জাতিক প্রযোজনা সংস্থার সাথেও আপনি যুক্ত। আমি জানতে চাই যে ধরেন বাংলাদেশের যে কাজ, বাংলাদেশে কাজ করার যে ধরন, এর সাথে আসলে মুম্বাইয়ের কাজ করার ধরনের মধ্যে কোনো পার্থক্যের জায়গা আছে কিনা? আমার দুই ধরনের। প্রথমত, একটা বড় ইন্ডাস্ট্রির ডাইনামিক্স অনেক বড়। সেটাতে কি হয়, আপনি যখন একটা ছোট ইন্ডাস্ট্রি থেকে বড় ইন্ডাস্ট্রিতে যাবেন, ইটস লাইক আমি যখন ভারতে যাই বাংলাদেশ থেকে, ইটস লাইক মেক্সিকো থেকে যখন আপনি আমেরিকাতে যান। ব্যাপারটা এরকম, আপনাদের পলিটিক্যাল ব্যারিয়ার্স থাকে, অনেক ইস্যুস থাকে, কিন্তু অত বড় একটা ইন্ডাস্ট্রিতে করার অনেক চার্ম থাকে, অ্যাডভান্টেজ থাকে, এক্সাইটমেন্ট থাকে, বাট ইটস ভাস্ট। এই ভাস্টনেসের কারণে সিনেমার যে ধরনের প্র্যাকটিস, সিনেমার যে ধরনের ক্রাফট, যেগুলো আসলে অনেক সময় আমরা প্র্যাকটিস করতে পারি না এখানে, সেটা তো অ্যাটলিস্ট ধরেন, আমি তো ভারতবর্ষে কোনো সিনেমা বানাইনি, বাট বিজ্ঞাপনও যে ধরনের অ্যারেঞ্জমেন্টে আমি একটা বিজ্ঞাপন বানাতে পারি, সেটা কিন্তু কোনো অবস্থাতে ঢাকাতে করা সম্ভব না। এই জন্য আমি যখন ঢাকায় বিজ্ঞাপন বানাই, আমি কিন্তু এটা ভেবে বিজ্ঞাপন বানাই না যে আচ্ছা বোম্বের মতো আমি ঢাকায় বানাতে চাই। আমি ঢাকার মেজাজ আলাদা। বোম্বের রেসপেক্টে ঢাকা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ইন্ডাস্ট্রি, একটা ইন্ডি ছোট জায়গা, যেখানে অনেক ট্যালেন্টেড পিপল আছে, যেখানে
অনেক ইকুইপমেন্টস ভালো নাই, এদিকে ঠিক শর্ট কামিংস আছে, সব আপনার ফেভারে নাই, কিন্তু এখানে আমাদের কাজে আবার এক ডিফারেন্ট সিগনেচার্স। আপনি যখন বোম্বেতে সেম মানুষটা, আমি যখন যাচ্ছি, আমি যখন ডিরেক্ট করছি, তখন কিন্তু আমার ডাইনামিক্স ডিফারেন্ট, আমার কমান্ড ডিফারেন্ট, আমার ভোকাবুলারি ডিফারেন্ট। সেটাও একটা মজা, যে ভোকাবুলারি আমি ঢাকায় প্র্যাকটিস করতে পারবো না, মানে যে ধরনের জিনিসপত্র আমি ঢাকায় পাবো না। আমি রেঞ্জ অফ অ্যাক্টর বলেন, ইকুইপমেন্টস বলেন, বা একটা জিনিসের যে একটা ব্যাপ্তি। তো ধরেন আমি একটা ঢাকায় যদি বিজ্ঞাপন বানাই, যেমন কালকে সকালে আমার একটা বিজ্ঞাপন আছে, সো সেটাতে ধরেন 50 জন লোক আসবে সকালবেলা শুট করতে। সেম জিনিসটার জন্য আমি যখন বোম্বেতে যাবো, আসলে 150 জন লোক আসবে। আচ্ছা, তার মানে ব্যাপারটা হচ্ছে 150 জন লোকটাকে কেন আসবে? বিকজ অফ ওই ওখানে কন্টেক্সটটা তৈরি হবে। আপনি ওখানে ফাইনাল ডিটেলসে এমন সব জিনিসপত্র পাবেন বা চাবেন, সেটার জন্য আপনাকে অনেক টেকনোলজি দিবে, সে ইকুইপমেন্টস দিবে, এইটা সেটা, তখন জিনিসটা রোবাস্ট হয়ে যায়, পুরো ব্যাপারটা রোবাস্ট হয়ে যায়। তখন ধরেন আমার অ্যাক্সেস টু, আমি ধরেন একটা আউটডোরে যাচ্ছি, সেটার জন্য যে ধরনের প্র্যাকটিস, সেটা যে ধরনের হাইজিন, সেটা যে ধরনের সেফটি প্রোটোকলস, এভরিথিং, দুটা টোনালিটি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট বেসিক্যালি। একটা বড় ইন্ডাস্ট্রি, ওটা তো আসলে ইন্ডাস্ট্রি, আর আমরা হয়তো একটা ইন্ডাস্ট্রির শেপে যাওয়ার চেষ্টা করতেছি, ইটস নট স্টিল ইন্ডাস্ট্রি। সেম ভারতবর্ষে আপনি যদি চিন্তা করেন, সাউথ ইন্ডিয়াতে মালায়ালাম মুভির একদম ইন্ডি মুভি যেটা আবার মেইন স্ট্রিম মুভি, ওর কিন্তু এই ফিল্ডটাই হবে, ভারত থেকেও কিন্তু ওর এই ফিল্ডটা হয়। তো আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং মনে হয়, যখন আপনি বাংলাদেশ থেকে আমরা যখন বোম্বে ট্রাভেল করি, আমার জন্য যে বাস্তবতা কলকাতার যে ছেলেটা নতুন যাচ্ছে, ওরও কিন্তু সেম বাস্তবতা। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে, ডাইনামিক্স চেঞ্জ হয়ে যাবে, এভরিথিং চেঞ্জ। দারুণ দারুণ। আপনার তার মানে মানে আপনার এই সমস্ত অভিজ্ঞতা, ধরেন দুইটা দেশের রাজধানী বেস করে গড়ে ওঠা যে কমার্শিয়াল ইন্ডাস্ট্রি, তাতে কাজ করা, এবং আপনার মানে হাসিনা ডটার স্টিল, যেটা মানে বাইরে থেকে, বা আপনি বিভিন্ন সময় বলেছেন আপনি একদমই প্রেশারলেস কাজ করেছেন, কিন্তু আসলে দেশের প্রধানমন্ত্রী জীবনী ভিত্তিক একটা কাজ করা, সেটা তো নিশ্চয়ই প্রেশার থাকে। মানে আমার মনে হয় ওই প্রেশারটা এরকম ছিল না, ওই প্রেশারটা ডিফারেন্ট ছিল। ওই প্রেশারটা এরকম ছিল যে এরকম একটা প্রজেক্টে ঢাকায় সবাইকে বুঝানো, বা আমি যাদের সঙ্গে কাজ করছিলাম তাদেরকে বুঝানো যে এটার স্কেলটা কোন জায়গায় নেওয়া উচিত। ফর এক্সাম্পল, এটা যে একটা থিয়েট্রিক্যাল রিলিজ হবে, এটা কিন্তু ওনাদের ডিসিশন ছিল না, বা যে আমাকে যারা প্রমোট করেছে, যারা প্রডিউস করেছে, তাদের ডিসিশন ছিল। এটা আমার একটা অ্যাপ্রোচ ছিল যে গিভেন দ্য সিনারিও, একটা প্রাইম মিনিস্টারের উপর আমি যখন ডকুমেন্টারি বানাচ্ছি, এটা কেন সিনেমা রিলিজ হবে না? হতেই পারে, মানে বিভিন্ন দেশে ডকুমেন্টারি রিলিজ হয়। আমি যখন এরকম একটা অ্যাসাইনমেন্টে কমিশন করা হচ্ছে আমাকে, আমি ওইটা ক্রাফটটাকে ইনক্রিজ করার জন্য প্রেশারটা নিচ্ছি। মানে এটা ক্রাফটটাকে যে ম্যাক্সিমাম করা যায়, এটা আচ্ছা, এটা সাউন্ড ভালো করে করতে হবে, এটা লোকেশনে যেতে হবে, এইটা ডিফারেন্ট লোকেশনে শুট করতে হবে, এটা ইন্টারন্যাশনাল ক্রু থাকতে পারে, এটা যে এত সময় লাগতে পারে, এই পুরো ব্যাপারটা কিন্তু ইটস লাইক ডে বাই ডে আপনাকে অ্যাচিভ করতে হয়েছে। লাইক আপনি যখন একদিন ভালো শুট করলেন, পরের দিন আপনার মনে হবে কি আচ্ছা গতকাল যদি আমি ভালো শুট করেছি, আজকেও শুট করবো। আমার মনে হয় সিনেমা ইজ অলসো গ্র্যাজুয়াল প্রোগ্রেশন। এই ধরনের একটা প্রজেক্টে যখন আপনি থাকেন, আপনি প্রজেক্টের শুরুতে জানেন না এটা কোথায় যাবে। আমার মনে হয় আমি প্রেশারটা এটা নিচ্ছি, ওইটাতে লেগে থাকা এবং ওইটার সঙ্গে থাকা, এবং ওইটার যে একটা ফাইনাল শেপে আসবে, ওইটা মানে সেটা একটা দুর্দান্ত ব্যাপার। কিন্তু এখানে এই প্রসঙ্গে আমার একটা প্রশ্ন আছে বিপ্লব ভাই, আমরা আগের প্রসঙ্গে ফিরবো, মানে ডটার স্টেলের হাসিনা ডটার স্টেলের জায়গায় আরেকবার ফিরবো। আমার আগের যে প্রশ্নটা, সেটা আমি আসলে করছিলাম এই জন্য যে আপনি রিসেন্টলি যে ফিচার ফিল্মটা বানিয়েছেন, এই সমস্ত কিছুর অভিজ্ঞতা, আপনার বিজ্ঞাপনের অভিজ্ঞতা, আপনার মানে এর দুইটা জায়গায় কাজ করার অভিজ্ঞতা, আপনার হাসিনা ডটার স্টেল ডকু ফিকশন, যেটা হুইচ ইজ সো মাচ সেলিব্রেটেড, সেটার অভিজ্ঞতা, এই সমস্ত অভিজ্ঞতা আসলে কাজ করে কাজে লেগেছে কিনা এই ফিচার ফিল্মের সময়, এবং একদমই লাগেনি। আপনারা প্যান্ডেমিকের সময় সিনেমা মানে এই ফিচার ফিল্মটা বানিয়েছেন, বা প্যান্ডেমিকের সময় জয়া আপাকে নিয়ে এই কাজটা করা, এই সিদ্ধান্তটাই বা কিভাবে নিলেন আসলে? হ্যাঁ, আমার মনে হয় আমাদের এই ফিচার ফিল্মটা দেখে প্রথম যে জিনিসটা আপনি বুঝতে পারেন যে আমি আমার কোনো ধরনের এক্সপিরিয়েন্স এটাতে কাজে লাগাতে চাইনি। নাম্বার ওয়ান, এইটা পিওরলি বেসড অন মাই রাইটিংস, যেটা সেই রাইটিংসটা কত ভালো খারাপ সেটা আমার যে রাইটিং পার্টনার আমরা দেখলাম, সেটা একটা কিন্তু খুবই ইন্ডিপেন্ডেন্ট এক্সপেরিমেন্টাল ফিচার্স। এই জন্য ছবিটার ব্যাপারও শুট করার পরও যে লোকজন আমাকে জিজ্ঞেস করে ছবির নাম কি, বা এটা আমি খুব কনজারভেটিভ। আমি ম্যাক্সিমাম জয়া হাসান যেটা পত্রিকাতে বলেছেন, যে আমি যেটা বলেছি যে বলা বারণ, আপনি 3টা ছবি দিতে পারেন, কারণ কি ওনার আসলে একটা বড় ফ্যান ফলোইং আছে, ওনার রেসপন্সিবিলিটি আছে, এবং ওনাকে আমি ওই ওনার রাইটস যে উনি একটা ছবিতে কাজ করেছেন, বাট
আমার সঙ্গে ওই এগ্রিমেন্টটা বা ওই কি বলবো সম্পর্কটা ছবিটা বানাতে গিয়ে হলো যেটা উনি বুঝতে পারলেন যে আমি খুব প্রাইভেটলি একটা পার্সোনাল স্পেস থেকে একটা ইন্টিমেট ছবি বানিয়েছি, তো সেটাতে খুব বেশি এটা অন্যভাবে দেখার কোনো স্পেস নাই। ছবিটা যেহেতু এক্সপেরিমেন্টাল, সেক্ষেত্রে আমি ছবিটা বানাতে চেয়েছি খুবই, ছবিটার সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইটস শট ইন লাইক এ ভেরি সিম্পলিস্টিক ম্যানার, নাম্বার 1। নাম্বার 2, এইটা খুব বাস্তবতাটাকে জেনে শুট করা, কারণ আমি যখন বিজ্ঞাপন বানাই সেটা যে ধরনের জিনিসপত্র আমি পাই বা প্র্যাকটিস করি, আমি যখন একটা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বানাতে গেলাম প্রথম জিনিসটা ভাবলাম যে গিভেন দ্য সিনারিও বাংলাদেশে একটা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বানাতে হলে উইদাউট এনি হেল্প, আপনি যদি অনুদান না পান, কিছু না করেন, আপনি কিভাবে সিনেমা বানাবেন, এটা ছিল আমার প্রথম ভাবনা। আমি ভাবলাম যে একটা স্পেসে এমন একটা গল্প ভাবা, ওয়াই নট উই ট্রাইং দিস, এটা তো পৃথিবীর শেষ গল্প না, এক্সপেরিমেন্টটা করতে চাইছি আমি, এটা গেল এক। সেকেন্ডলি জয়া হাসানকে ভাবার কারণ হচ্ছে আমার মনে হয় এটা বিজ্ঞাপনের জায়গা থেকে যে আপনার ছবিতে আপনার চয়েস খুব ইম্পর্টেন্ট। আমার কাছে দুইটা জিনিস মনে হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে আমি যে গল্পটা বলতে চাই এটা যদি একটু নিশ হয়, এক্সপেরিমেন্টাল হয়, সেটা জয়া হাসান ক্যারি করতে পারবে, আর ওনার যে ভক্তরা ওনারা আসলে এটা নিতে পারবে, যে উনি মেইন স্ট্রিম ছবিও করে, মাঝে হয়তো একটা এক্সপেরিমেন্টাল ছবি করলো, আর যেহেতু ওনার দুই বাংলা একটা ফ্যান ফলোইং আছে, হয়তো ছবিটার জন্য ভালো। আমরা ধরেন ছবিটা এমনও তো হতে পারে এখন যে রিয়ালিটি আসলে সিনেমা হল বলে কিছু নাই, আপনি যদি বাণিজ্যিকতে চিন্তা করেন সিনেমা হল থেকে কিছু পাওয়ার কোনো স্কোপ নাই। তো আমি আসলে সিনেমা হল চিন্তা করে ছবিটা একদমই বানাই, আমি আসলে ওটিটি চিন্তা করে বানিয়েছি। তো এটা মানে ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে এবং এই জিনিসগুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই, কিন্তু আমাদের সময় প্রায় শেষ, ফলে জরুরি দু একটা প্রশ্ন শেষ করে আমাদের আলাপ করতে হবে। একটা হলো ভাই, আপনার মনে থাকবে হাসিনের ডটার স্টেলের যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, সেখানে আমি আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, আপনি একটা অসাধারণ জবাব দিয়েছিলেন। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে সিনেমাটা যেই সময়ে মুক্তি পাচ্ছে তার ঠিক সামনেই নির্বাচন ছিল, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে এই সিনেমাটা তো আসলে নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে, এবং আপনি বলেছিলেন যে যদি প্রভাব রাখে সেটা তো আসলে নির্মাতার আনন্দের ব্যাপার বরঞ্চ, কিন্তু ধরেন মানে মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়ে বাংলাদেশের জন্য যিনি আসলে কাজ করেন তিনি তো আসলে শেখ হাসিনা বা এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তখন উনি নির্বাচন করবেন এরকম একটা সিচুয়েশন ছিল বা সামনে নির্বাচন ছিল। আমার প্রশ্নের জায়গাটা হলো একজন নির্মাতা আসলে মানে তার নির্মাণের যে সুষমা, তার সিনেমাটিক যেই ভঙ্গিমা, এবং এটা ভয়ঙ্কর আবেগের একটা কাজ, এবং এই আবেগ সবাইকে ছুঁয়ে যাবে, শেখ হাসিনা এবং শেখ রেহানার যে আবেগ, মানে নির্বাচনটা কি কোনোভাবে আপনার মাথায় ছিল? আমার কিছু মনে হয় আমি আপনাকে কি উত্তর দিছিলাম সেইটা এক্স্যাক্টলি মনে এইটা না, আমার উত্তরটা ইন্টেনশনটা এরকম ছিল যে আপনি যে কোনো একটা আর্ট ফর্ম নিয়ে, যখন সিনেমা একটা কালেকটিভ মিডিয়াম, আপনি যখন আপনার প্রডিউসার এন্টিটি, আপনার এন্টিটি, ডিস্ট্রিবিউশন এন্টিটি, প্রত্যেকটা জায়গার উপর কিন্তু আপনার হাত নাই। মানে আপনি তীরটা ছুড়বেন, তীরটা কোথায় গিয়ে লাগবে এটা শুধুমাত্র আপনি ইন্টেনশন ঠিক করতে পারেন। আমার ইন্টেনশন যেটা ছিল, আই থিঙ্ক আমি সেটা করেছি। আমার ইন্টেনশন ছিল, আমাকে যখন বলা হলো যে বঙ্গবন্ধুর কন্যাকে নিয়ে আপনি ছবি বানাবেন কিনা, এবং শুধু যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন বা ওই সময় বিরোধী নেতৃত্ব হতে পারতেন বা যে কিছু একটা কেন, আমার কাছে ওইটা সবচেয়ে বড় বিষয় ছিল এটা না। আমার কাছে বিষয় ছিল যে আপনি বঙ্গবন্ধু এন্ড আওয়ামী লীগ ন্যারেটিভের কাছাকাছি যাওয়ার জন্য শেখ হাসিনা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ভেহিকল আমাদের হিস্ট্রির টাইম। আমরা শেখ হাসিনাকে আপনি কিভাবে নিবেন, আজকে থেকে 100 বছর পর কিভাবে লেখা হবে, সেটাতে বলা যায় যে আমরা যদি 4টা লাইন লেখা থাকে সেখানে বুঝতে হবে যে শেখ মুজিবের যদি ন্যারেটিভটা শেষ হবে, শেখ হাসিনাকে নিয়ে আপনাকে 5টা লাইন রাখতে হবে হিস্ট্রিতে। সেইটার পার্টে আমি যখন একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার আসছি যার কোনো ব্যাকগ্রাউন্ডে বিজ্ঞাপন, আমার ওনাকে দেখার ভঙ্গিটা কমপ্লিটলি ওয়াজ নট গিভেন এনি রেসপন্সিবিলিটি যে আপনাকে এরকম করে ভাবতে হবে। নাম্বার 1, যদি এরকমই ভাবতে হতো তাহলে বাংলাদেশে আরো 100 জন লোককে ওনারা রাখতে পারতেন। আমার মনে হয় আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছি, সেইটাতে নট নেসেসারি সবাইকে এগ্রি করতে হবে, নাম্বার 1। আর আমি যে ইন্টারপ্রিটেশনটা ওনার খুঁজে বের করেছি ওই সময়ে, সেটাতে ওনার অনেকে আমাকে বলছে ওনার পলিটিক্যাল অ্যাম্বিশন এগুলোর কোথায়, ওনার সাফল্য ব্যর্থতা এগুলোর আর্নি কেন। আমার মনে হয় আমাদের বাস্তবতায় বাংলাদেশের যে কমপ্লেক্স পলিটিক্যাল ন্যারেটিভ, এই জায়গা থেকে বঙ্গবন্ধুর মেয়েকে বা শেখ হাসিনাকে প্রেজেন্ট করার জন্য আমি আমার বিবেচনায় আমার এক্সপিরিয়েন্সে যে বেস্ট ন্যারেটিভ আমি বেছে নিয়েছি এবং সেটা আমি ওনাদেরকে কনভিন্স করছি। বেসিক্যালি নাম্বার 1, সেই ন্যারেটিভটা আমার কাছে মনে হচ্ছে ইট ওয়াজ সিনেম্যাটিক। আজকে থেকে 50 বছর পর বা 20 বছর পর কে কিভাবে নিবে আমার ধারণা
লার্জলি একটা আওয়ামী লীগের সেকশন হয়তো এই ছবিটাতে অনেক কিছু চাচ্ছিল যে এই ছবিটাতে নাই। আই এম শিওর অনেকে আমাকে আবার যারা ধরেন শেখ হাসিনা অ্যান্টি শেখ হাসিনা যে ন্যারেটিভ তারাও যেরকম চাচ্ছিল ছবিটা সেরকমও না। ছবিটা মাঝখানে কোনো জায়গায় এক্সিস্ট করে, বাট ছবিটা এক্সিস্ট করে আমাদের পূর্ববঙ্গের বা বাংলাদেশের পলিটিক্যাল ন্যারেটিভের একটা ইন্টারপ্রিটেশনে। সেখানে আমার দেখার ভঙ্গি বাট আমার পলিটিক্যাল বিলিফ সিস্টেমস অফ হোয়াট এভার রিফ্লেকশনস সেটা কিন্তু ইজ নট দ্য লাস্ট থিংস অফ দ্য ওয়ার্ল্ড। বাট এটা খুব ইম্পর্টেন্ট যে এটা আসলে একটা ইম্পর্টেন্ট ছবি ফর মেনি রিজন। সেটা এটা ইন্টারপ্রিটেশন হয়তো আরো অনেক দিন পরে করতে পারবেন, আপনি অনেক ক্রিটিসাইজ করতে পারেন। আমি তো চাই আজকে থেকে 20 বছর পর আপনি এটাকে দেখে বলতে পারবেন, অনেক কিছু হতে পারে, এটা নিয়ে কথা হতে পারে। তো আমার মনে হয় ইটস টু আর্লি ছবির রিফ্লেকশন পাওয়াটা হয়তো আরো সময় লাগবে। কিন্তু বিপ্লব ভাই ধরেন আপনার প্রথম বড় স্কেলের কাজ আপনি বিজ্ঞাপন করেছেন, অনেক বড় বড় বিজ্ঞাপন করেছেন, মানে ভারতে পোল্ট্রি বাবার সাথে জন্য কাজ করেছেন, মানে আমরা দেখেছি যে তানিষ্কের বিজ্ঞাপন দেখছি, আমরা হিরো হোন্ডার বিজ্ঞাপন দেখছি, আমরা বিজ্ঞাপন আর চালিয়ে যে আসলে আপনার সাথে কথা বলবো সেই অপশনটা নাই, কারণ মাঝখানে গ্রামীণ ফোনের বিজ্ঞাপনটা চালানোর কারণে আমাদের লাইভ বোধহয় কিছুক্ষণ ব্লক ছিল, ফলে অনেক দর্শক আমরা হারিয়েছি। যাই হোক সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে নিউ মিডিয়া কমপ্লেক্স অনলাইন ল রাইট একটা ড্যামেজ আছে। আমি জানতে চাই যে প্রথম কাজটা আপনার দ্যাট ওয়াজ এন এক্সপেরিমেন্টাল ওয়ার্ক, এবং আপনি একটা ইন্টারভিউতে বলছিলেন যে শেখ হাসিনাকে যখন আপনারা প্রথম কাজটা দেখাচ্ছেন উনি যে ব্যাক এন্ড ফোর্থ করে আপনার যে ভিজুয়াল ন্যারেটিভ এটাকে খুব পছন্দ করেছিলেন, এবং যেটা নিয়ে আপনি নিজে আশঙ্কার মধ্যে ছিলেন। আপনি এই প্যান্ডেমিকের মধ্যে এমন আরেকটা কাজ করলেন যেটা আপনার নতুন কাজ, এবং ইট মাইট উড বি ইউর ফিচার ফিল্ম, সেই কাজটাও খুবই এক্সপেরিমেন্টাল। ফিল্ম মেকার হিসেবে আপনি কি এক্সপেরিমেন্টালি থাকবেন? না, আমি একদমই চাই না। আমি আসলে সরল সহজ নানা ধরনের জিনিসপত্র করতে চাই, বাট আমার মনে হয় আমরা সবকিছু ডিসাইড করতে পারি না। ওই যে আপনি আমার বিজ্ঞাপনের কথা বললেন যে ওই যে একটা ক্ষণে সবকিছু প্রকাশিত হয়, আমার মনে হয় এই ছবিটা তো আসলে আমার জীবনে মার্চ মাসের আগেও ছিল না, আর আগামী জানুয়ারির পরেও থাকবে না, এটা চলে এসেছে হঠাৎ করে। আমার মনে হয় যে কোনো আর্টিস্টিক এক্সপ্রেশন একটা অ্যাক্সিডেন্ট, আপনি এটা নেবেন বা বাসে নিয়ে যাবেন নাকি যাবেন না। ইটস লাইক বাসের রাস্তার ধারে একটা অ্যাক্সিডেন্ট হলো, আপনি এটাতে ঢুকবেন কি ঢুকবেন না। প্যান্ডেমিক আসার পর আমার জীবনে যা ঘটলো সেটার মধ্যে আমি ঢুকে গেলাম। আমি যদি না ঢুকে বসে থাকতাম আমি কিন্তু এখন বের হয়ে হয়তো আমি আবার আরেকটা জিনিস প্র্যাকটিস করতাম। বাট আমার কাছে মনে হচ্ছিল যে সামহাও প্যান্ডেমিকের টাইমে আমি অনেক প্রোডাক্টিভ। প্যান্ডেমিক কিন্তু আমি জানি না প্যান্ডেমিক কার কি হয়েছে, ইকোনমিক্যালি সারা পৃথিবী ধসে পড়েছে, এটা হচ্ছে ওটা, বাট আমি কিন্তু মোস্ট প্রোডাক্টিভ টাইম আমার এই বছরে এপ্রিল থেকে এই পর্যন্ত। দারুণ দারুণ, মানে আমি রিয়েলাইজ করলাম যে লাইক এটা বেস্ট টাইম টু এক্সপ্লোর অনেস্টলি। একদম, মানে এই প্যান্ডেমিক না হলে হয়তো আমরা এই শো করতাম না। আমি একটা কমেন্ট আপনাকে আমি স্ক্রিনে শো করছি। আমি মানে উনি আমার খুবই প্রিয় অভিনেতা, মানে খুবই প্রিয় অভিনেতা আমাদের ইমন ভাই। ইমন ভাই একটা কমেন্ট করেছেন, দীর্ঘ কমেন্ট। ইমন ভাই কি আমাদের ইমন ভাই সঙ্গে আমি একটু ছোট্ট কাজ করছি, একটু বাট ঠিক মতো কাজ করা হয়েছে। ইমন ভাই লিখছেন, গ্রেট লিসনিং টু ইউ টু, আই লাইক হিজ ওয়ার্ক, লাইক হিজ গ্রুমিং, হি ক্যান মেক হিজ আর্টিস্ট আন্ডারস্ট্যান্ড what he wants from them. He can create the environment so easily. Like Dr. Still, he created that environment. Thanking you for giving us the moments. Thank you so much. এগুলাই ইমন ভাইকে অনেক ধন্যবাদ। এগুলাই হয়তো আমাদের এই আলাপচারিতার আসলে সফলতা। পিপলু ভাই, আপনার যেই নির্মাণের জগৎ, আপনার শৈশব, আপনার বেড়ে ওঠা, আপনার কাজ, সেগুলো নিয়ে আমরা আসলে আলাপ করার চেষ্টা করলাম। আমরা সময়টা প্রায় পেরিয়ে এসেছি, কিন্তু আমাদের একটা পর্ব বাকি আছে। পর্বটার নাম হলো চটজলদি। এই পর্বটা এরকম, আচ্ছা চটজলদি, হ্যাঁ চটজলদি এরকম, আমি একটা শব্দ বলবো, আপনি সেই শব্দটা নিয়ে, মানে আমাদের শোটার নাম তো ইন্টারভিউ, তার মানে আপনি যদি ম্যাথ কোশ্চেন আমাকে দেন তাহলে কিন্তু আমি খুব কাঁচা। এখন আপনি যেটা বলতেছেন, আপনি যদি আমাকে অঙ্ক পরীক্ষা দেন, অঙ্কে আমি কিন্তু খুব কাঁচা। কোনো অঙ্ক নাই পিপলু ভাই, কোনো অঙ্ক নাই। আপনার ভিউ জানতে চাওয়ার জন্যই আমরা কয়েকটা শব্দ বলবো, সেই শব্দগুলো নিয়ে আপনি আপনার দৃষ্টিভঙ্গিটা আমাদের বলবেন, যে সেই শব্দগুলো নিয়ে আপনার মধ্যে আপনি কি বিলিভ করেন, আপনার মানে সেই শব্দগুলো নিয়ে আপনার ওভারভিউ বা মানে আপনার অবজারভেশনটা কি।
জি, প্রথম শব্দটা হলো বিপ্লব ভাই প্রেম। মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন লাইফ। আচ্ছা, মানে এক লাইনে ভেরি ইম্পর্টেন্ট। আই থিঙ্ক আমরা কেউ এক্সিস্ট করি না প্রেম ছাড়া, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ধরনের। খুব ইম্পর্টেন্ট, স্পেশালি আপনি যখন আর্ট ডিল করেন তাদের জন্য। And প্রেম অলসো কমপ্লিকেটেড অ্যান্ড ভ্যারিড, ইটস নট লাইক একটা অ্যারো ডাইমেনশনাল এ থেকে বি ব্যাপারটা না। আই খুব ইম্পর্টেন্ট লাইক আমাদের লাইফে মোস্ট ইম্পর্টেন্ট থিংস। মানে আপনি নিজেকে কখনো কি এই প্রশ্নটা করেছেন যে আপনি কেন প্রেমে পড়েন বা আপনি কারো প্রেমে কেন পড়েন? না, আমি প্রশ্ন করি না, কারণ কি এটা প্রশ্ন করা কিছু না, প্রশ্ন করা অবান্তর, এটা আপনি পড়তেই থাকবেন। হুমায়ুন আজাদ বলেছিলেন যে প্রথম প্রেম, দ্বিতীয় প্রেম, তৃতীয় প্রেম বলে কিছু নেই, প্রত্যেকটা প্রেমই কিন্তু নতুন প্রেম, রাইট? এক্স্যাক্টলি হয়তো এভাবে বলেননি, বাট আমার মানে এইটা ম্যাটাফরিক্যালি ইটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি বলেন না যে আপনি নিজেকে কিভাবে ভাঙবেন, আপনি কিসের প্রত্যেকদিন পড়বেন। ফর এক্সাম্পল, আমি ধরেন এই মুহূর্তে একটা নতুন জিনিস নিয়ে কাজ করছি, সেইটার আমি ওইটাতে ফর এক্সাম্পল ধরেন আমি এই মুহূর্তে আহমদ সফর সবকিছু পড়ছি, সবকিছু মানে এটা ডাবল টাইম, ট্রিপল টাইম, 4 টাইম পড়ছি, মানে আমি ওটার মধ্যে আছি ধরেন। মানে আমি এইটা ধরেন আমার কতদিন থাকবে আমি জানি না, মানে আমি ওই ফিলিংটার বাইরে যেতেই চাচ্ছি না। তার মানে এইটা আমার একটা, এটাকে আপনি মোহ বলবেন না, এটা আপনার এক ধরনের নিজেকে নিজে এটার মধ্যে দিয়ে যাওয়ার। এইটা হিউম্যান হতে পারে, এটা অবজেক্ট হতে পারে, এটা একটা পারসুয়েশনস হতে পারে। মানে আমি ধরেন এই যে প্যান্ডেমিকের মধ্যে করলাম যে প্রচন্ড পাগলামিটা, ওটা কিন্তু বাইরের থেকে যেই দেখছে যে প্রচন্ড পাগলামি করে একটা লোক 14 দিন একটা সিনেমা বানিয়ে ফেলছে, ইটস কমপ্লিটলি পাগলামি। এই পাগলামিটা ইজ অলসো সমার্থক উইথ প্রেম বেসি। দেন আপনি এটা থেকে কিন্তু আমি কিন্তু বেরিয়ে হয়ে গেছি এটাতে, এখন ধরেন জানুয়ারি মাসে আরেকটা জায়গায় চলে যাবো, মানে আমাদের লাইফ কিন্তু এরকম। মানে এই পাগলামির কারণে আপনাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করলো যে আপনার কি সত্যজিতের চেয়ে বেশি পছন্দ কিনা ঋত্বিককে? এইটা আমার মনে হয় এই কোশ্চেনটা খুবই ডেঞ্জারাস। প্রথমত আমার মনে হয় যে না, এইটা কারণ কি আমরা যখনই বাঙালি যখন সিনেমার আলাপ আসে, প্রথম আমাদের কম্পারিজন যে যখন যাই, আমি এভাবে করে কখনোই সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনকে দেখি নাই। আচ্ছা, আমি ধরেন চিন্তা, হ্যাঁ আমরা এভাবে আমার দেখার ভঙ্গি ডিফারেন্ট। আমরা অন্যদিকে চলে যাবো, চটজলদিতে থাকি। আমরা শব্দ বলি। হ্যাঁ, আমরা চটজলদিতে থাকি। পরের শব্দটা হলো ধর্ম। আমার মনে কি ধর্মতে থাকা খুব ইম্পর্টেন্ট না? ধর্ম বিশ্বাস আর ধর্মতে থাকা খুব ডিফারেন্ট জিনিস। কিন্তু আপনার ধর্ম বিশ্বাস আর দর্শন এইটার নানা ভ্যারাইটি, বাট ধর্মমতে মানে যেমন ধরেন আমি একজন ফিল্ম মেকার, আমার ধর্ম হচ্ছে গল্প বলা। আপনি একজন সাংবাদিক, আপনি আসলে আপনার ধর্ম হচ্ছে সংবাদকে পরিবেশন করা। আমার মনে হয় আমাদের প্রত্যেকটা মানুষ ফান্ডামেন্টালি যদি আমাদের নিজেদের ধর্মটাকে বুঝতে পারি, আমার ধর্ম কি, এবং ধর্ম তখন কিন্তু সবসময় কল্যাণকরী হবে। সো আমি কিন্তু আমি অনেক সময় পাঠ করি অনেক জায়গা থেকে, ছোট ছোট বিভিন্ন জায়গা থেকে। আমার কিন্তু কম্পারেটিভ রিলিজিয়নে অনেক আগ্রহ। আমি আসলে ধর্মের যে কমপ্লিকেশনস এর জায়গাটার থেকে যদি সরে এসে আপনি যদি ধর্মের সৌন্দর্যকে দেখেন, ধর্মের সৌন্দর্যের প্রথম কথাটা হচ্ছে, ধর্ম মত হচ্ছে তুমি তোমার নিজের এথিক্যাল ব্যাকগ্রাউন্ডে তুমি যেটা বিশ্বাস করো সেই মতে চলো। যে কোনো মানুষ যদি বিশ্বাস করে সেই মতে চলে, তাহলে সেই মানুষ আরেকটা বিশ্বাসী, কিন্তু কোনো ধরনের কাজে অন্তরায় হতে পারে না, সমাজে কিন্তু হারমোনি কিন্তু নষ্ট হতে পারে না। মানে ধরেন আমি আর আপনি ডিফারেন্ট পোলারাইজেশনে বিশ্বাসী, কিন্তু আমরা বিশ্বাসী, রাইট? তাহলে বিশ্বাস যদি সত্য হয়, তাহলে বিশ্বাস কিন্তু অকল্যাণকর হতে পারবে না। এটা হচ্ছে এক। বাট আমার মনে হয় ধর্ম আর ধার্মিকতা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস, নাম্বার ওয়ান। আর যে কোনো মানুষের ধার্মিকতা যে ধরুন প্র্যাকটিস করে, যেমন ধরেন ফর এক্সাম্পল একটা প্র্যাকটিসিং যে কোনো একটা মানুষ, সেটা মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, আমার কিন্তু সেই লোকটাকে তার নিজের জায়গায় সে যখন অনেস্ট, তাকে দেখতে কিন্তু প্রচন্ড ভালো লাগে, তাকে কিন্তু আমি শ্রদ্ধা করতে ভালো লাগে, তার সঙ্গে আমার কনভারসেশন নিয়ে কোনো সমস্যা হয় না। সো আমার মনে হয় ধর্মের ওইখানে স্পিরিটটা হচ্ছে আসল মূল। ভাই পরিবার আই থিঙ্ক এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। মানে ধরেন আমরা অনেক কিছু বলতে পারি, আমরা যারা লেফটিস্ট, ধরেন অ্যাঙ্গেলস কি বলেছে, পরিবারে কিন্তু সকল সমস্যার থিংস, বাট আই থিঙ্ক পরিবার এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর আপনার লাইক আমি বলছি কোথায় আপনি ফিরে যান, বলে আমি আমার রুটে ফিরে যাই।
এগুলো কিন্তু খুব সমর্থক। আমি আমার পরিবারে কিছু ফিরে যাই, আমার কাছে মনে হয় কি আমি অনেক কিছু, যেমন আমি এত আউটবাউন্ড, এত ঘোরাঘুরি করলাম পৃথিবীতে বিভিন্ন জায়গায়, বাসার থেকে আমি কিন্তু বের হয়ে থাকি। কিন্তু আপনি আমাকে যদি বলেন যে গিভেন দ্য চয়েস কোথায় সবচেয়ে আগে ফিরে যাবেন, লাইক আই কাম ব্যাক টু মাই ফ্যামিলি, সেটা আমার কাছে খুব ভালো লাগে। আই থিঙ্ক there is a things of peace, কোন একটা জায়গায় এক টুকরা শান্তি ওখানে থাকে, অন্য জায়গাটা খুঁজতে হয় অনেক কষ্ট করে, বাট এটা কিন্তু পরিবার অলওয়েজ দেওয়া থাকে। সেই পরিবারের কিন্তু অনেক ধরনের সংজ্ঞা, অনেক ধরনের সুবিধা অসুবিধা। যেমন ধরেন আমার বাবা কিন্তু একদম প্র্যাকটিসিং কনজারভেটিভ মুসলিম ছিল। যে আমি হচ্ছে ফিল্ম মেকার, এটা কিন্তু আমার বাবা শেষ পর্যন্ত জানতেন না, মারা যাওয়ার আগ পর্যন্ত। কিন্তু আমি ওনার বিশ্বাসটা কিন্তু ভাঙিনি, মানে আমি ওটার মধ্যে ওনাকে ঝামেলা করতে চাইনি। বাট আই থিঙ্ক বিকজ ওনার বিলিফ সিস্টেমে আমি ওনার ছেলে, তো আমার কাছে পরিবারটা ইম্পর্টেন্ট। আমার বাবাকে জানানো ইম্পর্টেন্ট না যে আমি কত বড় অনেক কিছু উদ্ধার করছি। আমি কিন্তু আমার বাবাকে সবসময় বললাম আমি একটা কাজ করি। আমার বাবা কিন্তু জানতো না মারা যাওয়ার এক পর্যন্ত যে আমি অলরেডি কভার পেয়েছি, এটা সেটা ঘুরে বেড়াচ্ছি, এটা করছি, এটা জানতো না। আমি আমার ওনার বিলিফ, ওনার ধর্মটাকে আমি ভাঙতে চাইনি। ভাই পরের শব্দটা হলো দর্শন, মানে জীবন দর্শন। আই থিঙ্ক জীবন দর্শন না, দর্শন আমার মনে হয় আমরা সবাই বাই বর্ন ফিলোসফিক্যাল। বাট ফিলোসফিতে আমাদের অনেক অ্যালার্জি, ভয় থাকে। বাট ফিলোসফি তো সুন্দর। মানে আপনার বেঁচে থাকার দর্শনটা আসলে কি? আমার বেঁচে থাকার দর্শন হচ্ছে লাইক ইউ লিভ ফর দ্য ডে, নাম্বার ওয়ান। মানে সেটা খুব অন্যভাবে বলে অনেক ধর্মের সব জায়গাতেই, যে আপনি আসলে আমি রেসপন্সিবল টু মানুষ, নাথিং এলস। আমি কিন্তু খুবই কোনো স্পেস ওরিয়েন্টেড, দেশ ওরিয়েন্টেড বড় ভাবনা আমার কাছে খুব জিনিস না। আমার কাছে মনে হয় কি আমার যে গিভেন যে লাইফটা আমাকে দেওয়া হয়েছে, এটার মধ্যে আমার ম্যাক্সিমাম যেটা ক্যাপাসিটি আমি শুধু ওইটাই করি। আমার কাছে খুব মনে হয় আপনার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার আশেপাশের মানুষ খুব ইম্পর্টেন্ট। মানে আপনি কার প্রতি সবচেয়ে বেশি দায়বদ্ধ? আমি কিন্তু সমাজের প্রতি, দেশের প্রতি অনেক বেশি দায়বদ্ধ। এটা আমার জন্য অনেক বড় একটা এজেন্ডা। আমি খুবই একটু ছোট মানুষ, কিন্তু আমি মানুষের প্রতি দায়বদ্ধ। সেই মানুষটা আমার কাছে দূরে যতদিকে আমি ছুতে পারি, আমি সেই মানুষটার প্রতি দায়বদ্ধ। সেটা আবার আমার প্রফেশনের সঙ্গে যায়ও। সংস্কৃতি এটা একটা বহমান নদী, নাম্বার ওয়ান। সংস্কৃতির কিন্তু কোনো একদম মানে এটার সৃষ্টি বিনাশ এগুলো কিন্তু খুবই সাবজেক্টিভ। আমি কারণ কি এই সময় আমাদের যে কোনো জিনিসে, যেমন আমরা সংস্কৃতি, দর্শন, ধর্ম নিয়ে কথা বলি, আমরা এমন একটা টাইমে বাস করছি, এটা হচ্ছে কনফ্লিক্ট টাইম। কনফ্লিক্ট সব জায়গায় দেখেন, কনফ্লিক্ট। আমরা দেখতে পাচ্ছি যে ভালো কোনো জায়গায় ভালো থাকতে পারছে না, বা ভালো কোনো জায়গায় কনকোয়ার করতে পারছে না, ভালো ইম্প্যাক্ট তৈরি করতে পারছে না। তার মানে আমাদের সংস্কৃতিতে বা আমাদের বোঝা এবং ভাবনার মধ্যে কোনো একটা জায়গায় আমাদের বড় ফাঁক রয়ে গেছে। তো সংস্কৃতির আমার মনে হয় বিনির্মাণের একটা ডিকনস্ট্রাকশনের প্রয়োজন দেখা দিচ্ছে, বা আমাদেরকে আবার নতুন করে ভাবতে হবে অনেক জায়গায়। আমরা যখন সংস্কৃতি বলি কোনো একটা জায়গায়, অনেক সময় আমরা খুব কনজারভেটিভ হয়েছে। সংস্কৃতির সঙ্গে কিন্তু কনজারভেটিভের কোনো সম্পর্ক নাই। সংস্কৃতি ইজ লাইক এভার ইভলভ পুরো জিনিসটা। আর আমরা অনেক সময় সংস্কৃতির জন্য অনেককে কি করি, আমরা একজনকে বলি যে হ্যাঁ এইটা এভাবে হইতে হবে, এটা আমাদের সংস্কৃতি সেটা না। স্পেশালি আমাদের যদি পূর্ববঙ্গের সংস্কৃতি দেখেন, আমি যদি পূর্ববঙ্গ বলতে অনেক ভালোবাসি, যদি বাংলাদেশ আমাদের যেমন নদীর দেশের আমরা মানুষ, আমরা একটা ডেল্টা, যেখানে প্রত্যেক বছর 6টা ঘূর্ণিঝড় আমাদেরকে ব্যতিব্যস্ত করে রাখে, 3টা সাইক্লোন। সেখানে সংস্কৃতি শুড বি লাইক মোর ডাইনামিক, মোর লাইক কি বলবো, ফ্লোটিং। আমাদের সবকিছু ফ্লোটিং। আমার কিছুদিন আগে মেরিনা তাবাসসুমের সঙ্গে কথা হচ্ছিল যে আমরা যে বাড়িঘর বানাচ্ছি, এটা কোন সংস্কৃতি? যে বড় বড় বিরাট বিরাট বিল্ডিং, আমরা যেমন ইট ব্যবহার করছি না, আমরা সিমেন্ট ব্যবহার করছি। সিমেন্ট কি আমাদের সংস্কৃতি? সিমেন্ট তো বাইরের থেকে আসছে। ইট আমাদের সংস্কৃতি। এখন ধরেন ইট আমরা ব্যবহার করছি না। তো আমাদের সংস্কৃতি নিয়ে ভাবার ডিফারেন্ট করে ভাবনার, যেমন ধরেন আমাদের স্কুলে বাচ্চাদেরকে সাঁতার শিখাই না, কিন্তু আমরা যেমন ধরেন ইংরেজি শিখাচ্ছি, কিন্তু আমরা কিন্তু নদীর দেশের মানুষ। এখানে প্রতি বছর মানে 12 লাখ বাচ্চা, আমি মনে হচ্ছে 12 লাখ বাচ্চা শুধু সাঁতার না জানার কারণে মারা যায়। তো আপনি কোন সংস্কৃতি মানে আমরা প্রমোট করছি বা কি নিচ্ছি, আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ডের ফাইনেস্ট সংস্কৃতি আপনি খেয়াল করে দেখবেন, আমরা যদি জাপানের দিকে তাকাই, এটা হচ্ছে লাইক রুটেড ইন আমাদের ডেইলি বিহেভিয়ারের মধ্যে, আমাদের কালচারের মধ্যে। আমরা যদি চিন্তা করি, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন বাংলাদেশের সংস্কৃতি, আমার জন্য জসিমউদ্দিন বাংলাদেশের সংস্কৃতি। আবার জীবনানন্দ দাশও কিন্তু বাংলাদেশের সংস্কৃতি। আবার সেম এখন যে মডার্ন যে রবীন্দ্রনাথ অবশ্যই, এবং আবার ব্যান্ডও কিন্তু আমার জন্য বাংলাদেশের সংস্কৃতি। আমি কিন্তু ওই লোকটা, আমি কিন্তু আবার এক্স্যাক্টলি মানে মেটালিকেও শুনতে চাই, আবার আমি জসিমউদ্দিন আপ্লুত হতে চাই। আপনি গ্রহণ করার রাস্তা বন্ধ করতে চান না, আসলে গ্রহণ করতে চান। একদমই না।
স্পেশালি আমাদের মতো ডেলটা, ও আসলে শুধু ওর নিবে বেশি, এবং আমরা যতই নিব তত দিতে পারবো। আমাদের ওপেন থাকা উচিত, বিকজ অফ আমাদের এক্সিস্টেন্স ইজ কমপ্লিটলি পানির উপরে ছোট্ট এক টুকরা। বিপ্লব ভাই, পরের শব্দটা হলো যৌনতা। আই থিঙ্ক যৌনতা হচ্ছে আপনার লাইফের একটা অবিচ্ছেদ্য অনুষঙ্গ। এটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন, ব্যবহার করার সময় এইটার ইন্টারপ্রিটেশনের উপর, এটার সঙ্গে যদি আরেকটা পার্টি ইনভলভ থাকে, সবই সৌন্দর্য ইন কনসেন্স। যখনই এখানে আপনি এটা ইম্পোজ করবেন, সবই অসৌন্দর্য। সো এটা কোনো রূপরেখা এরকম নাই যে বিদেশ দেখলাম, বিদেশে এটা করে, আমাদের দেশে এটা করা যাবে না, মেয়েরা কি করে না করে। ইটস নট দ্যাট, ইজ দ্যাট ইজ ইন দ্য গিভেন সিনারিওতে ওই দুইটা পক্ষ বা একটা সোসাইটি কিভাবে জিনিসটাকে দেখছে। আমাদের এখানে সবাই ভেরি থিওরিটিক্যাল। আচ্ছা, আমি যখন একজন ধার্মিক মানুষকে বলছি প্র্যাকটিসিং, তার একটা দেখার ভঙ্গি, আমরা সবাই একটা থিওরি চাপানোর ব্যবস্থা করছি, আমরা বলছি না যে আমি কি ফিল করছি। সো এটা বিপ্লব ভাই, আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট শব্দটা হলো দেশ। মানুষ আগে, সরি, মানুষ আগে আমার কাছে। আমার মনে হয় দেশ ইজ লাইক, আমি জানি না আজকে থেকে 2000 বছর পর কি বাংলাদেশ থাকবে, আজকে থেকে 300 বছর কি বাংলাদেশ থাকবে ক্লাইমেট চেঞ্জের পর, বাট এই দেশের যে ইমোশন সেটা কিন্তু থেকে যাবে হিস্ট্রিতে, রাইট? আমাদের লেখা হবে এখানে জসীমউদ্দিন জন্মাইছিল, জীবনানন্দ দাশ, বঙ্গবন্ধু জন্মাইছিল, আমরা জন্মাইছিলাম। আই থিঙ্ক মানুষ আগে। অনেক সময় আমার মনে হয় ইন্ডাস্ট্রিয়াল সেটিংসে দেশের অনেক বার্ডেন আমাদেরকে নিতে হয়। আমরা ছেলে মেয়েদেরকে অনেক বার্ডেন দিই, তুমি তোমার দেশকে ভালোবাসো না। আমার মনে হয় মানুষকে ভালোবাসা ইম্পর্টেন্ট। আপনি যদি মানুষকে ভালোবাসেন, অটোমেটিক্যালি এভরিথিং উইল বি সলভ বেসিক্যালি। আমার মনে হয় আমাদের দেশের নামে অনেক কিছু আমাদেরকে মানে গিলতে হয়, গেলাতে হয়, আননেসেসারি আননেসেসারি। আই থিঙ্ক সবচেয়ে মানে কি বলবো, আমার মনে হয় 20th সেঞ্চুরিতে একটা বড় প্রাইস আমরা পে করছি ন্যাশনালিজম, সো-কল প্যাট্রিয়টিজম। এটা প্রমাণ করার জন্য আমাদের যে পরিমাণ টাকা পয়সা এবং শ্রম, পড়াশোনা আমাদেরকে বিলাইতে হয়েছে, তার অর্ধেক যদি আমরা আমাদের নিজেদের ওয়েলবিং এর দিকে মনোযোগ দিতে পারতাম, নিজেদের ভালোর জন্য, নিজেদের ছেলে মেয়েদের ভালোর জন্য, সমাজের দিকে তাকাতে পারতাম, তাহলে আমাদের সংস্কৃতি নিয়ে কথা বলতে হতো না, যৌনতা নিয়ে কথা বলতে হতো না। আমরা দেশের বিনিময় লাস্ট শব্দ এই পাবে স্বাধীনতা। স্বাধীনতা ইজ লাইক, আমি জানি না স্বাধীন আমরা আচ্ছা, স্বাধীনতা তো এটা একটা গিভেন ফিলিং বেসিক্যালি। আমরা একটা স্বাধীন দেশ, আরেকটা দেশ মনে করতে পারি নরওয়েও স্বাধীন দেশ, বাট আমরা আসলে মানুষ। আমার মনে হয় মানুষের আরো অনেকদিন সময় লাগবে বুঝতে যে ও আসলে কি চায়, স্বাধীনতা কি এটা বুঝতে। আমার কাছে মনে হয় এই জিনিসগুলো অনেক কমপ্লিকেটেড, এগুলোর অনেক অপরিসীম মূল্য দিছি আমরা। ধরেন 2টা বিশ্বযুদ্ধ, আজকে ধরেন সিরিয়াতে যুদ্ধ, পরশুদিন ইরাকি যুদ্ধ, মানে আমাদের স্বাধীনতাটা ইজ অ্যাকচুয়ালি ইজ কমপ্লিটলি সেটিংস বেসিক্যালি। আমরা কি আসলে কখনো স্বাধীন হতে পারবো? এই যে ইকোনমিক লাইক এই যে কি বলবো, যে বৈষম্য, এইটা তো আনবিলিভেবল, মানে এটা তো সম্ভব না। মানে আমি আর আপনি এখন যে বাস্তবতা, ইন্টারনেট খরচ করে যে ধরনের ভোকাবুলারিতে কথা বলতেছি, আর কালকে সকালে যে লোকটা আমার জন্য চা বানাবে আমার শুটিং, তার আর আমার বাস্তবতা, ও কি কখনো স্বাধীন হতে পারবে? এটা আমি কত ভালো খারাপ কি পলিসি করলাম যেটা না, মানে আমাদের পলিসি এন্ড এভরিথিং ইজ লাইক কমপ্লিটলি ফ্যাব্রিকেটেড। আমার কাছে মনে হয় এইটা কি ক্যাপিটালিজমের দোষ না সমাজতন্ত্র আর থাকলে ভালো হতো, এইসবের ব্যাপার না। ব্যক্তির স্বাধীনতার এই পুরো জিনিসটার সঙ্গে অনেকগুলো সম্পর্ক। ব্যক্তি স্বাধীনতা যেমন, ব্যক্তি যখন সমাজে বিচরণ করে, যখন আপনি একটা রেসপন্সিবল সিচুয়েশনে থাকলে আপনাকে এক ধরনের বিহেভ করতে হয়। সো আমার মনে হয় আমরা কখনোই হয়তো স্বাধীন না, যদি না আমাদের দর্শন বা আমাদের সংস্কৃতি ওইটাকে অ্যাকোমোডেট। যেমন ধরেন আমাদের স্পেসের ডেমোক্রেসি না থাকলে, এমনি ডেমোক্রেসি আমি কি করবো? মানে ধরেন আমি যে সিনেমা বানাইতে চাই, আপনি আমাকে সব ধরনের স্বাধীনতা দিলেন, কিন্তু আপনি আমার সিনেমা বানাইতে চাই, আমি সিনেমাতে যদি আপনি কন্ট্রোল করতে চান, তো আমার ওই ব্যক্তি স্বাধীনতা দিয়ে লাভ নাই। মানে এটা একটার সঙ্গে পরিপূরক, অনেকগুলোর সঙ্গে অনেকগুলো সম্পৃক্ত। মানে এই প্রসঙ্গে কথাটা আসলো আর কি, আমাদের চটজলদি পর্ব শেষ। আমি আর 2-3টা প্রশ্ন আপনাকে করতে চাই এবং শেষ করতে চাই। এই যে ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে এক ধরনের তর্ক আসলে তৈরি হলো, এই ব্যাপারটাকে, এবং ধরেন যে আজ মানে নেটফ্লিক্স এখন অ্যাভেলেবেল, এখানে দুনিয়ার
সীমানা তো ভেঙে গেছে আসলে। ফলে এইসব জায়গা থেকে ওটিটি প্ল্যাটফর্মের সম্ভাবনাকে আপনি কেমনে দেখেন? ডিরেক্টররা আসলে, একজন মেকার আসলে এইটাকে কিভাবে ব্যবহার করতে পারে বলে আপনি মনে করেন? দেখেন, বেসিক্যালি ওটিটি বলেন, যেগুলো বলেন, এগুলো কিন্তু কিন্তু আমরা কোনোটাই ইনভেস্ট করি নাই, রাইট? আমাদের টেকনোলজি কিন্তু ওয়েস্ট থেকে আসে, এবং আমরা সাডেনলি আমরা খুবই কনজারভেটিভ বিহেভিয়ার করি। আপনাকে বুঝতে হবে যেই দেশের ইকোনমিক ব্যাকবোন কমপ্লিটলি ওয়েজ আর্নার্স দিয়ে তৈরি, বিলিয়ন বিলিয়ন ডলার যারা আসে, তারা কিন্তু বাংলা লিখতে পারে না, ইংরেজিতে কথা বলতে পারে না, কিন্তু মধ্যপ্রাচ্যে গিয়ে আপনার জন্য টাকা পাঠায় বলে আপনি এখানে একটা বিরাট জিডিপি গ্রোথ করে যে কান্ট্রি বানান, সেই কান্ট্রি প্রথমে বোঝা উচিত যে আমরা আসলে আমাদের কন্ট্রোল করতে চাই কোনো কিছু, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় বোকামি, নাম্বার 1। নাম্বার 2, বাংলাদেশ যে দেশটা হয়েছে পাকিস্তান থেকে আলাদা হওয়ার একটাই প্রয়োজনীয়তা ছিল যে আমরা আমাদের একটা কালচারাল ফ্রিডম চাই, কালচারাল ইমানসিপেশন চাই। আমরা একটা ভাষাভিত্তিক দেশ কিন্তু পৃথিবীতে খুব আছে বলে আমার জানা নাই, আমার জ্ঞানে। সেই দেশ যখন কিন্তু এনি আর্টিস্টিক এক্সপ্রেশন, সিনেমা, আর্ট, কালচার, এগুলোতে যেই পলিসির দোহাই দিয়ে হোক না কেন, এটা নিয়ে যখন আমরা এটা এক্সপ্লেন করতে চাই, আমরা এটা দিতে চাই, তখন আমরা আসলে নিজেদের একটা বোকার স্বর্গে বাস করি। তো এইটা আমি কারোর দিকে পয়েন্টেড করছি না। বাংলাদেশের আমাদের যদি আর্ট, কালচার, যে কোনো জায়গায় যদি আমাদেরকে উন্নতি করতে হয়, আমাদেরকে যদি অন্যদের সঙ্গে কম্পিট করতে হয়, অনলি রাস্তা আমরা আগে যেতে পারবো যখন আমরা নিজেদেরকে ওই জায়গায় পৌঁছাতে পারবো যে আমরা ফ্রি। তখনই আপনার সবকিছু সব ঠিক হয়ে যাবে, সংস্কৃতি, দর্শন, এভরিথিং। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর মোস্ট কমপ্লেক্স ডেল্টা। এইটা একটা ইন্টারেস্টিং জায়গা, এটাতে বহু বছর ধরে অনেক জিনিসপত্র আসছে গেছে, কিন্তু এখানে ভাত মাছ রয়ে গেছে বাংলাদেশে। তো আমরাই মাছ হতে বাঙালি, তো আমাদের পজিটিভ আসবে, আমাদের সব ধরনের কাজ করতে দেওয়া উচিত, এগুলোর বেস্ট পসিবল অ্যাডপ্ট করা উচিত, বেস্ট পসিবল ম্যানার্স নেওয়া উচিত। ও কি করছে, কোন দেশ কি করছে, ওইটা নিয়ে না। বাংলাদেশ শুড বি দ্য পায়োনিয়ার, যে ভাই আমার পলিসি মোস্ট যেমন ধরেন গার্মেন্টস এর ক্ষেত্রে এই কথা তো আসে না। গার্মেন্টস বলে যে আমরা পৃথিবীর সবচেয়ে ফ্রেন্ডলি, আসো তুমি এখানে ইনভেস্ট করো। আইটি বলছে আমরা পৃথিবীর সবচেয়ে ফ্রেন্ডলি, এয়ারপোর্টের নামও তুমি কালকে কোম্পানি করে ফেলছো। সিনেমার ক্ষেত্রে কেন? সিনেমা অ্যান্ড আর্ট কালচার, এটাকে যখন আমরা কন্ট্রোল করতে চাই তখনই প্রবলেমটা শুরু হয়। এটা কন্ট্রোল করে কখনো কোনো কিছু ভালো হয় না। বেসিক্যালি আপনি একটা সাইজেবল ইকোনমিকে আসলে অস্বীকার করছেন। এখানে এই পরিমাণ ট্যালেন্টেড লোকজন তারা কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছে। এখন আমি শুনছি আর্টিস্টরা আমেরিকা থেকে গ্রিন কার্ড দিচ্ছে, ভাবছি এখানে কি হবে আসলে। মানে আমরা যদি তাকাই রিয়েলিটিতে, আমি যে আর্টিস্টরা কালকে সকালে আমরা সেটা দেখবো একটা নাটক করে, আমাদের প্রধানতম ধরেন এই মুহূর্তে 100 আর্টিস্টের যদি লিস্ট করেন, তাদের যে ডেইলি লেভারেজ আমরা যে ওয়েজেস দেই, সেটা দিয়ে তো ভদ্রভাবে কোনো কারো বেঁচে থাকার স্কোপ নাই। সো আমাদের এটা আলাদা আলোচনা হতে থাকবে। মানে ওটিটি আমাদের জন্য একটা অপরচুনিটি। এটা যদি আমরা লাস্ট বার না নেই, আমাদের আবার অবস্থা এফডিসির মতো হবে। আপনি আমার মতো একজনকে, আমার মতো আরো 100টা পিপলকে যদি অ্যাকোমোডেট করতে চান এই দেশে, আমরা কিন্তু কমপ্লিটলি সেলফ মেড, এবং আমরা জানি আমরা কি করতে পারি এবং আমাদের পসিবিলিটি। আপনার শুধু আমাকে হেল্প করতে হবে, অন্য কিছু দিয়ে না। আমার শুধু পলিসিতে আপনি ফ্রেন্ডলি নেবেন, বাকিটা কিন্তু আমি করবো। সব পলিসি যদি ফ্রেন্ডলি না হয় কি হবে? আমরা হাত পা গুটে বসে থাকবো, অর্ধেক বাইরে চলে যাবে, আরেক দল অন্য জায়গায় বিজনেসে চলে যাবে। তো আপনি ভাবছেন খুব ভালো শান্তি। মানে এইটা হলো মজার যে ধরেন প্রধানমন্ত্রীকে নিয়ে যিনি কাজ করেছেন, এরকম ফিল্ম মেকারেরও আসলে এভাবে বলতে হয় যে পলিসিটাকে ঠিকঠাক করতে হবে, নইলে আমরা আসলে আমার কাছে মনে হয় আমাদের পলিসি মেকারদের কাছে আর্ট, সিনেমা, টিভি এটা কখনোই একটা সাইজেবল আর্ট মনে হয় না। ওনাদের দেখার দৃষ্টিভঙ্গিটা মানে কেন আসলে এটা হবে না? মানে মানে আমাদের দেশ, এই বাংলাদেশ একটা সাংস্কৃতিক, বলা যায় একটা সাংস্কৃতিক বিপ্লব, মুক্তিযুদ্ধ, তার মধ্য দিয়ে আমরা স্বাধীন হয়েছি। সেই দেশের পলিসি মেকারদের কাছে যদি এটা গুরুত্বপূর্ণ না হয়, তাহলে গুরুত্বপূর্ণ কি বিপ্লব ভাই? না, আমার মনে হয় সেটা ওনার পলিসি মেকারদের দিকে তাকানোর আগে আমাদেরও তাকার ব্যাপার আছে। আপনি খেয়াল করে দেখবেন এই মুহূর্তে আসলে আমাদের কিন্তু খুব বেশি মানে আমাদেরকে আমরা বুকে হাত দিয়ে বলতে পারছি না কোন সেক্টরে কিন্তু আমরা আর্ট কালচারে, আপনি দেখেন টিভির দিকে আমাদের টিভি প্রোডাকশন, সিনেমা দেখেন, আমরা কিন্তু কোথাও নাই। এটা রিয়ালিটি, বাট দেয়ার ইজ এ প্রজেক্টেড রিয়ালিটি, যেটা হয়তো পলিসি মেকারদেরকে দেখানো হয়। এবং যারা এখানে পলিসি মেকিং করেন, ওই আশেপাশের লোকগুলা,
তাদের কিন্তু ধারণা নাই ওয়ার্ল্ড কোথায় চলে যাচ্ছে। তারপরে ধরুন আমাদের মতো ইন্ডিপেন্ডেন্ট যারা, যেহেতু আমাদের প্রক্সিমিটির সমস্যা, আমরা পৌঁছাতে পারছি না ওখানে, আমরা পৌঁছাতে হয়তো পারি, কিন্তু কনভারসেশন কিন্তু আমি বেশি দিন করবো না আপনার সঙ্গে, আমার সময় নাই। আমার একটা লাইফ, আমাদের একটা লাইফ, সো আমার লাইফে আমাকে প্রোডাক্টিভ হতে হবে। আমি কালকে পলিসি মেকিং এ গিয়ে যদি দেখি ওই পলিসি চেঞ্জ করতে আমার আরো 20 বছর লাগবে, তাহলে আমি ওটার মধ্যে নাই, বরঞ্চ আমি বাইপাস করে কিছু করবো। আমি কালকে ইন্ডিয়া থেকে হিন্দি সিনেমা বানায় ফেলবো কোনো একটা চান্সে, দেখেন ধরেন কেউ হয়তো আমেরিকাতে গিয়ে করবে, একটা ফারুকি ভাই এর রহমানকে কো-প্রডিউস করে বাইরে ছবি করবে, তারটা বাইরে দেখায় ফেলবে, কামার আহমেদ সাইমন কানজে বিজি থাকবে, কিন্তু আমরা দেন আপনি হঠাৎ করে একদিন ফাইন মার্নিং কাউকে একটা 21 পদক দিবেন, তখন খেয়াল করে দেখেন আমাদের গত 50 বছরে আমাদের 21 পদকের অলসো, আপনি যদি যারা 21 পদক পাচ্ছে দেখবেন আমরা কালচারালি কোন জায়গায় আস্তে 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 নেমেছি। এটা রিয়ালিটি, আমাদের এটা বড় করার কিছু না, এটা কারোর দোষ না, এটা একটা কালেকটিভ ফেইলিয়ার। দেয়ার ইজ আ ভয়েড। আমি কিছুদিন আগে শুনছিলাম আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট, একদম ঠিক আছে, আমি প্রসঙ্গে যাচ্ছি আপনার। আপনি বলেন আপনাদের প্রজন্মে, আপনি বলছেন যারা এই যে ইন্ডিপেন্ডেন্টলি যারা আসলে নিজেরা তৈরি হয়েছেন সিনেমা বানানোর জন্য, তাদের জন্যও কি আসলে জায়গাটা আছে? আপনি বলছেন যে এই যে চলে যাওয়া, আমার মনে হ্যাঁ না, আমার মনে হয় এটা এত ইজি না। আমি বলছি চলে যাওয়া মানে ইউ ফাইন্ড অ্যান এসকেপ। মানে আমি বলছি ধরেন কালকে আমি যদি আমার ইকোসিস্টেম আমাকে হেল্প না করে, কালকে যদি আমাকে ইন্ডিয়া হেল্প করে, ধরেন ফর এক্সাম্পল মেক্সিকানরা আমেরিকাতে গিয়ে ছবি রাজত্ব করছে না, আমাদের একটা বোকার স্বর্গে আমরা বাস করছি। আমরা এমন একটা ইন্টারেস্টিং জায়গা, আমাদের একদিকে চায়না, একদিকে ইন্ডিয়া। আমরা যদি আমাদের পলিসিটাকে মোর প্রোগ্রেসিভ করতে পারতাম ওভার দিস টু কান্ট্রি, আমরা আসলে মোর অ্যাডভান্টেজ নিতে পারতাম। রাইট, আমরা একটা অদ্ভুত নিজেদের সঙ্গে নিজেদের যুদ্ধে জড়িত। আমাদের সঙ্গে কারোর যুদ্ধ না, কিন্তু এটা হচ্ছে নিজের সঙ্গে নিজের যুদ্ধ। আমাদেরকে কিন্তু কেউ ধরে নিচ্ছে না, কেউ কেটে ফেলছে না, কেউ ভয় দিচ্ছে না। এটা একটা ইনফরমেশন এরা। এখানে দেখেন স্টার্ট আপ এখন কত এজ নিচ্ছে, বাট শুধু সিনেমা আর্ট কালচার আসলে আমরা হঠাৎ করে একটু ডিফারেন্ট মানুষ হয়ে যাই। আমাদের কিন্তু অন্য বিজনেস পলিসি কিন্তু ওয়ার্ল্ডের অন্যদের সঙ্গে কম্পিট করছে। আমাদের 70টা প্রাইভেট ইউনিভার্সিটি, আমাদের এতগুলো এইটা গার্মেন্ট সেক্টর, লেদার সেক্টর, এখন আইটি সেক্টর, সব বড় বড় কথা হচ্ছে। দ্য মোমেন্টস উই কাম টু সিনেমা এন্ড অল, আমরা করি, আমরা সব জায়গায় কিন্তু ধনী। এবার ইন্টারনেট পেনিট্রেশন আমাদের প্রত্যেকদিন আমরা 5 ঘন্টা ইউজ করি, রাইট? সেই 5 ঘন্টা আমরা 80% আমাদেরকে ভিডিও এক্সপোজ হয়। এটা যে ফুল রেভিনিউ সিস্টেমটা, এই রেভিনিউ সিস্টেমটা একটা টাকাও কিন্তু আমাদের এখানে আসে না, বিকজ অফ আমাদের কন্টেন্টের কন্ট্রিবিউশন ইজ বিলো দেন 1%। আমাদের কন্টেন্ট কেন তৈরি হবে, কেন বানাবো? আমরা তখনই বানাবো যখন এই পুরো জিনিসটা বুঝতে পারবে না। একদমই আমি আপনার সাথে খুবই একমত। আমাদের সময় শেষ, আপনার সাথে তো প্রসঙ্গ আছে প্রচুর, মানে কিন্তু অনেক লম্বা করে ফেললাম। হ্যাঁ, লম্বা করে ফেললাম আমরা, আমাদের শেষ করতে হবে। লাস্ট প্রশ্ন বিপ্লব ভাই, 1 মিনিটের মধ্যে আপনি উত্তর দিবেন। আপনি শুরুতেই মানে ব্যক্তি বা প্রোফাইলিস্টিক ক্যারেক্টার নিয়ে আপনার আগ্রহ আছে। আপনার প্রথম কাজ হাসিনা ডটার ছিল, সেটার কথাই বলে। প্রধানমন্ত্রীকে নিয়ে যিনি কাজ করে ফেলেছেন, তিনি এরপর আসলে বাংলাদেশে কাকে নিয়ে কাজ করতে চান? বা আমি এটা বলতে পারবো না এক্স্যাক্টলি, বাট আমি একটা আসলে আমার একটা খুব আমার যদি কোনো ব্যাকগ্রাউন্ড এটা সাপোর্ট করে না, 2-3টা ট্রেনিং ছাড়া, আমি একটা স্টেজ প্লে করতে চাই একজন বিখ্যাত লোককে নিয়ে। আপাতত এটা বিখ্যাত লোকটার নাম না বলি, আমি একটু কাজ করি, সময় হলে বলবো। আমি একটা স্টেজ প্লে করতে চাই। আমি লাইক হ্যাঁ, ওইটাও একটা মানুষকে নিয়ে, মানে স্টেজ নিয়ে তো আপনার আগ্রহের জায়গা আছে। আপনি হ্যাঁ, আমি যদি কখনো থিয়েটার সেত্রে অনেক কোর্স করিনি বা কাজ করিনি, বাট আমি ব্যাকগ্রাউন্ডে ছিলাম নাট্যকেন্দ্রে খানিকটা, সেটা বলার মতো কিছু না। সেটা অফকোর্স উইথ অল ডিউ রেসপেক্ট, এত বড় বড় অ্যাক্টররা, তারিকা নাম তো আমার সরাসরি বস, তারিক ভাই কাজ করতেন, দেখতাম। বাট আমার একটা ড্রামাটিক রাইটিং এন্ড ড্রামাটিক রিপ্রেজেন্টেশন অনেক আগ্রহ। স্টেজ একটা খুবই কমপ্লিকেশনস জায়গা, সেটা আমি দেখতে চাই। ফিল্ম মেকারের জায়গা থেকে যদি আমি স্টেজে অ্যাপ্রোচ করি কোনো একটা জিনিস, কি হতে পারে? মানে এখন তো মিক্স মিডিয়া, নিউ মিডিয়াতে কাজ হচ্ছে, মেবি একটা এক্সপেরিমেন্ট করা যেতেই পারে। এটা ভেবে আমি একটা প্ল্যান করছি, আমি একটা জিনিস তৈরি করার চেষ্টা করছি। মেবি বছরখানেক সময় লাগবে আমার জন্য, বাট ট্রাই করছি। দ্যাটস গ্রেট। প্রিয় পিপলু ভাই, আপনি আমাদেরকে দীর্ঘ সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক প্রসঙ্গ রয়ে গেল, নিশ্চয়ই পরে আবার আরেকদিন আমরা সরাসরি বা অন্য যে কোনো মাধ্যমে আমরা আলাপ করব। আপনার সাথে আলাপ সবসময় আনন্দের, আমাদের খুব ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ শিমুল। আপনি রিকোয়েস্ট করলেন না, রিকোয়েস্ট না, যখনই বলছেন আমি রাজি হয়ে গেলাম। বেসিক্যালি কালকে আমার একটা শুট, বাট তারপর যখনই আপনি বলছেন আই নো যে আপনি হয়তো অনেক এনার্জাইজ থাকেন,
অনেক প্যাশনেটলি জিনিসটা করেন। সো সেই জায়গা থেকে অনেক ধন্যবাদ। আমরা হয়তো সব আলোচনা শেষ করতে পারিনি, বাট থ্যাংক ইউ সো মাচ। আপনার মাধ্যমে কামু ভাইয়ের সঙ্গে অনেকদিন দেখা হলো এবং ডিফারেন্ট করে আলাপ করলাম আমরা। হ্যাঁ প্রিয় দর্শক, হ্যাঁ ভালো থাকবেন বিপুল ভাই, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমাদের এর মধ্যে দিয়ে আমাদের আজকের আয়োজন আমরা শেষ করছি। আগামীকাল কবি সুবোধ সরকারের জন্মদিন। সুবোধ সরকার খুবই জনপ্রিয় কবি দুই বাংলাতেই। তার সাথে আমাদের আলাপচারিতা হবে, ইন্টারভিউ হচ্ছে রাত 9টায়, বাংলাদেশ সময় রাত 9টায়, ভারতীয় সময় 8:30টায়। তো সেই আয়োজনটি দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে থাকলেন।